আমি কি শুরু করব? হ্যাঁ, শুরু কর। সকল সংলাপ অনুরাগীদেরকে আমি স্বাগত জানাই আমাদের অর্থাৎ সংলাপ বা হিস্টোরিক্যাল সোসাইটির দ্বারা আয়োজিত এই আন্তর্জালিক মাধ্যমের যে আলোচনা সভা, সেই আলোচনা সভায় আমি সবাইকে স্বাগত জানাই। আজকের বিষয়টি একটু ভিন্ন স্বাদের, একটু ভিন্ন রসের, কারণ সাধারণত আমরা বিভিন্ন রাজনৈতিক ইতিহাসের বিষয়, ধর্মীয় ইতিহাসের বিষয় বা বিভিন্ন প্রত্নতাত্ত্বিক বা নৃতাত্ত্বিক বিষয় নিয়ে আলোচনা করি বা আমাদের আলোচনা সবার বিষয়বস্তু সাধারণত হয়ে থাকে। তবে আজকের বিষয়টি একটু ভিন্ন স্বরের, ইতিহাসকে রিপ্রেজেন্ট করছে। আজকের আমাদের বিষয়টি হলো প্রাচীন ভারতের সাংগীতিক বিনোদনের রূপরেখা। আহ আজকে আমাদের এই বিষয়টি এই আলোচনা সভায় এই বিষয়টিকে যে মুখ্য আলোচক, তিনি হলেন আমাদের আহ, তাকে আমি কলেজ জীবনে নিজের শিক্ষিকা হিসেবে পেয়েছি এবং সেইটি আমার খুব বড় সৌভাগ্য। এবং আহ, তিনি আমরা ছাত্রছাত্রীরা ছিলাম তাদেরকে একটি বিষয়ে বারবার বলতেন যে আমরা যারা ঐতিহাসিক হতে চাই বা পরবর্তীতে অধ্যাপনা বা গবেষণায় যেতে চাই, তাদের একটি কথা মাথায় রাখতে হবে যে আমরা সবাই একজন এক একজন সত্যান্বেষীর মতো। আমাদের কাজ সত্যান্বেষণ করা এবং সেই ক্লু গুলোকে বের করা ইতিহাস থেকে এবং ক্লু গুলোকে একত্রিত করে সবার সামনে নিরপেক্ষভাবে উপস্থাপন করা। তিনি আর কে তিনি হলেন হিঙ্গলগঞ্জ মহাবিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক সৌমিতা মল্লিক ম্যাম। তো ম্যাম, আমি সময় নষ্ট না করে ম্যামের কাছে চলে যাব, তবু তার আগে আমি আমাদেরই সংলাপের সহ সদস্য সৌর্যব্রত মাইতিকে বলবো যে আমাদের আলোচনা সবার যে একটি রিচুয়াল আছে বা একটি বিধি আছে, আমরা প্রত্যেকটি আলোচনা সভায় একটি শপথ বাক্য পাঠ করে থাকি, যেটিতে বলা আছে যে আমরা কেন এই সংলাপ এই হিস্টোরিক্যাল সোসাইটি গড়ে তুললাম। কিছুদিন আগেই আমাদের 1 বছর পূর্তি হলো। তো কেন আমরা গড়ে তুললাম, আমাদের লক্ষ্য কি, এবং ছাত্রছাত্রীরা একত্রিত হয়ে কেন এই হিস্টোরিক্যাল সোসাইটি গড়ে তুললাম, সেই শপথ বাক্যটা সৌর্যব্রত মাইতি পাঠ করবে আমাদের সদস্য। আমার পাঠ করার আগে ম্যামকে আমাদের ফেসবুক লাইভে স্বাগত জানাই। ম্যাম, নমস্কার। নমস্কার, শুভ সন্ধ্যা সকলকে। হ্যাঁ, আমি আমাদের যে লিখিত বার্তাটি রয়েছে, আমরা প্রত্যেকটি লাইভেই যেটা পাঠ করে থাকি, আমরা বারবার যারা শুনছেন শ্রোতাবর্গ বা যারা আমাদের অনুরাগী তাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই যে সংলাপ কেন গড়ে উঠল। সংলাপ আমাদের কিছু ছাত্রছাত্রীদের পাগলামি করে গড়ে তোলা একটা সংগঠন। তবে পাগলামি হলেও আমরা সংলাপ কেন গড়ে তুললাম সেই বিষয়ে যথেষ্ট স্পষ্ট এবং সিরিয়াস। মূলত ইতিহাসকে যারা ভালোবাসে, ইতিহাসকে নিয়ে কিছু করতে চায়, তারাই এই হিস্টোরিক্যাল সোসাইটি বা ইতিহাস নির্ভর সংগঠনটা গড়ে তুলেছে। আমাদের মূল লক্ষ্য হলো বর্তমানে গোটা দেশ জুড়ে যে ইতিহাস বিকৃতির প্রবল সম্ভাবনা মাথাচাড়া দিয়ে উঠছে বা উঠেছে, তার বিরুদ্ধে পাল্টা বৈজ্ঞানিক চিন্তাভাবনা বিশ্লেষণের মধ্য দিয়ে সঠিক তথ্যের ভিত্তিতে, উৎসের ভিত্তিতে অথেন্টিক হিস্ট্রি বা তথ্য নিরপেক্ষ ইতিহাসকে তুলে ধরা। ইতিহাস বিষয়টিকে জনসাধারণের কাছে খুব সহজ সরলভাবে পৌঁছে দেওয়া, যাতে করে বিভিন্ন ঐতিহাসিক ঘটনাকে বিশ্লেষণ করার মানসিকতা জনমানসে প্রস্ফুটিত হয়। সাধারণ ছাত্রছাত্রীদের কাছে ইতিহাস মানে কয়েকটি তথ্য মুখস্থ করা না, ইতিহাসের মানে যে কতটা বিস্তৃত, কতটা প্রসারিত, কতটা গূঢ়, অর্থবহুল, সেটা তুলে ধরা। বিভিন্ন ঐতিহাসিকদের জীবনী ও তাদের কাজ থেকে শিক্ষণীয় বিষয়গুলি তুলে ধরা এবং বর্তমান সময়ে তার প্রাসঙ্গিকতা কতখানি তা পরিষ্কার করা। বর্তমানে ঘটে চলা বিভিন্ন ঘটনাকে অতীতের ঘটনার সঙ্গে মেলানো, তুলনা করা এবং যুক্তি দিয়ে বিচার করে ভালো মন্দ বুঝতে শেখা।
প্রগতিশীল চিন্তার ধারক বাহক হতে চায় আমাদের এই সংলাপ, যেখানে সৎভাবে নির্ভীকভাবে সাহস নিয়ে অতীতের কথাকে আমরা বলতে চাই এবং বর্তমানের সঙ্গে মেলবন্ধন ঘটাতে চাই। এখানেই অতীতের সাথে আমাদের বর্তমানের সংলাপ। পরিশেষে ইএইচ কারের কথায়, হিস্ট্রি ইজ অ্যান আনএন্ডিং ডায়ালগ বিটুইন দ্য পাস্ট অ্যান্ড প্রেজেন্ট। নমস্কার। অনিকেত, মিউট হয়ে আছিস। হ্যাঁ, এবার আমরা পরবর্তী যে বিষয়টা আছে সেটা বল। হ্যাঁ, আমরা এরপর মূল আলোচনায় ঢুকে যাব। ম্যামকে আমি বলবো যে আমাদের সবাইকে যাতে তার জ্ঞানের আলোয় আলোকিত করো। ম্যাম, অনেক ধন্যবাদ। আচ্ছা, সকলকে আবারও জানাই নমস্কার এবং শুভ সন্ধ্যা। প্রথমেই আমি আমার আলোচনার সূত্রপাতে বলতে চাই যে এই সংলাপ সংগঠনটির সাথে যুক্ত সকল মানুষকে এই সুন্দর একটি আলোচনা সভায় আমাকে মূল আলোচক হিসাবে আমন্ত্রণ জানানোর জন্য আমি বিশেষভাবে কৃতজ্ঞ। এবং এই সংলাপের সংগঠনের সাথে ও বেশিরভাগ সদস্যরাই যারা যুক্ত আছেন তারা আমার একদম স্নেহের ছাত্রছাত্রী। মানে আমার স্নেহের ছাত্রছাত্রীদের কাছ থেকে যখন আমি শুনি যে ম্যাম আপনাকে কিছু বলতে হবে, সেটা সত্যি একজন শিক্ষিকা হিসেবে আমার কাছে পরম প্রাপ্তি। আমি একজন প্রাচীন ভারতের একজন একনিষ্ঠ গবেষক। মানে আমি একনিষ্ঠতার সাথে প্রাচীন ভারতের বিষয়গুলোকে দেখার একটা আমার প্রবণতা রয়েছে এবং সামাজিক এবং সাংস্কৃতিক ইতিহাস চর্চার দিকটা আমার অত্যন্ত প্রিয় একটি দিক। তার মধ্যে বিনোদন আমার অত্যন্ত কাছের একটি জায়গা, যে বিষয় নিয়ে আমি বেশ কয়েকটা বছর ধরে পড়াশোনা করার সুযোগ পেয়েছি। এখানে অনেক পণ্ডিত গুণী ব্যক্তিত্বরা বলে গেছেন, বলে যাবেন। আমি শুধুমাত্র আমার এই কয়েক বছরে আমার যেটুকু গবেষণালব্ধ কাজ, সেটা আপনাদের সাথে আমি একটু আমার ভাবনা চিন্তাকে শেয়ার করে নেব বা ভাগ করে নেব। তোমরা যদি বলো আমি আমার মূল আলোচনায় চলে যাচ্ছি। হ্যাঁ ম্যাম, শুরু করুন। আজকে আমার আলোচনার শিরোনাম প্রাচীন ভারতের সাংগীতিক বিনোদনের রূপরেখা, প্রাচীনতম সময় থেকে খ্রিস্টীয় চতুর্থ শতক। বিনোদনের ইতিহাস একটা বিবর্তনের ইতিহাস, যার মধ্যে রয়েছে একাধিক স্তর। প্রাচীন ভারতের পুরো সময়টা জুড়ে বিনোদনের প্রকৃতি একরকম ছিল না। সেই সকল পরিবর্তনের ধারাকে এই স্বল্প পরিসরে ধরা সম্ভব নয়। তাই আমরা আমাদের আলোচনা প্রাচীনতম সময় থেকে খ্রিস্টীয় চতুর্থ শতক অবধি সীমাবদ্ধ রাখছি। এবং এক্ষেত্রে বলে নেওয়ার খুব প্রয়োজন, এই প্রাচীনতম সময় বলতে আমি এক্ষেত্রে ঋগ্বেদের সময়কে আমি চিহ্নিত করছি। প্রথমেই যে বিষয়টা আমরা একটু বুঝে নেওয়ার চেষ্টা করব, বিনোদন বলতে আমরা ঠিক কি বুঝি এবং প্রাচীন ভারতের বিনোদনটাই বা কি ধরনের ছিল। এই বিষয়টার মধ্যে যখনই আমি প্রবেশ করি তখন ঐতিহাসিক প্যাট্রিক অলিভারের একটি বিখ্যাত উক্তির কথা মনে পড়ে যায়। তিনি তার সোভিস ইন এনশিয়েন্ট ইন্ডিয়া, যেটা ফ্রম অর্থশাস্ত্র থেকে বলেছেন, উইদাউট এনি টেলিভিশন, উইদাউট ইন্টারনেট, প্রাচীন ভারতের মানুষরা কিভাবে বিনোদনের স্বাদ পেত। আর এই প্রশ্নের যেন একটা সুন্দর উত্তর লুকিয়ে আছে ঐতিহাসিক ত্রিদীপনাথ রয়ের ইনডোর অ্যান্ড আউটডোর গেমস ইন এনশিয়েন্ট ইন্ডিয়া প্রবন্ধে। ত্রিদীপনাথ রয় বলেছেন, মানুষ তার জন্মলগ্ন থেকেই নিজেদের আনন্দ দেওয়ার জন্য কোনো না কোনো মাধ্যমকে বেছে নেয়। সুতরাং মানুষের প্রাথমিক চাহিদা খাদ্য, আর ঠিক তারপরেই কিন্তু আনন্দ পাওয়ার ইচ্ছা কিন্তু মানুষের শাশ্বত। এখন এই ইংরেজিতে লেজার, প্লেজার, এন্টারটেনমেন্ট এই শব্দগুলোর বাংলা তর্জমা করলে অনেকে আমরা বিনোদন বলি। তবে বিনোদন এবং অবসর বা লেজারের মধ্যে কিন্তু একটা সূক্ষ্ম ব্যবধান আছে। অবসর সময়কাল, অবসর না পেলে আমরা বিনোদনের স্বাদ পাই না। আর মানুষ সেই অবসর সময়কে নিজেকে আনন্দ দেওয়ার জন্য যে সকল মাধ্যমকে বেছে নেয়, সেই সকল মাধ্যমের একটা সংগঠিত রূপকে আমরা একত্রিতভাবে বিনোদন বলি। বিনোদন মানুষের স্বাধীনতার জায়গা,
যা ব্যক্তি, রুচি, অর্থ, লিঙ্গ, স্থান ও কাল ভেদে আলাদা আলাদা। এখন প্রাচীন ভারতে ঠিক ঋগ্বেদের সময় থেকে আমরা কি কি বিনোদনের ধরন দেখতে পাই? মূলত ওই সময় থেকে নানান রকম ক্রীড়া প্রতিযোগিতা বা ইনডোর গেমস এর মধ্যে যে গৃহস্থ যে ক্রীড়া, তার মধ্যে আমরা অক্ষ ক্রীড়া বা ডাইসিং খুব প্রমিনেন্টলি দেখতে পাই। পরবর্তীকালে মৃগয়া প্রাচীন ভারতের একটি খুব গুরুত্বপূর্ণ বহিরাঙ্গন ক্রীড়ার মধ্যে গুরুত্বপূর্ণ। এছাড়াও স্ত্রী সম্ভোগ, যার জন্য প্রফেশনাল উইমেন এন্টারটেইনার্স, বেশ্যা, গণিকাদের উপস্থিতি আমরা দেখতে পাই। এবং নিজেকে আনন্দ দেওয়া ব্যক্তিগত স্তরে এবং সামাজিক অনুষ্ঠানে মদ্যপান তো ছিল, যা আমরা ভাস্কর্য তার উপস্থাপনা দেখতে পাই। এই ধরনের বিনোদনের ধরন ছাড়াও কিন্তু একাধিক বিনোদনের ধরন আছে, যেমন উদ্যান যাত্রা প্রভৃতি। তবে এই বিনোদনের ধরন নিয়ে প্রাচীন ভারতের সাহিত্য অনেক বেশি বক্তব্য প্রকাশ করেছে। যেমন কৌটিল্যের অর্থশাস্ত্রে এই 4 ধরনের বিনোদনের ধরন, মদ্যপান, স্ত্রী সম্ভোগ, অক্ষক্রিয়া এবং মৃগয়াকে বলা হয়েছে এটি কামজ ব্যাসন দ্বারা সৃষ্ট, অর্থাৎ কাম থেকে উদ্বোধ, যেটি কিনা সমাজ এবং ব্যক্তি মানুষের ভীষণ ক্ষতি করে। আবার মনুসংহিতায় এই লিস্টটা, এই কামজ ব্যাসনের তালিকাটা কিন্তু দীর্ঘ, সেটা 4টিতে সীমাবদ্ধ নয়, তার মধ্যে রয়েছে আরো 6 রকমের। তার মধ্যে বিশেষভাবে আছে নৃত্য গীতের চর্চা, অপরের দোষ কথন, দিবানিদ্রা, অকারণ ভ্রমণ প্রভৃতি। সুতরাং প্রাচীন ভারতের বিনোদনের ধরনগুলির প্রতি সাহিত্যের দৃষ্টিভঙ্গি কিন্তু সবসময় একরকম ছিল না। কিন্তু কামসূত্রকে যদি আমরা এখানে কনসিডার করি, দেখবো যেহেতু তার কামই সেখানে অগ্রাধিকার পেয়েছে, তাই মদ্যপান, অক্ষক্রিয়া সেখানে নাগরিক সংস্কৃতির নাগরিক ও বণিকাদের সান্ধ্যকালীন প্রাত্যহিক একটি বিষয়। আবার এই সাংগীতিক বিনোদন বা নৃত্যগীতের চর্চা একটা সময় এমন ভাবে পারফর্মিং আর্ট বা প্রদর্শনযোগ্য শিল্পকলায় পরিণত হলো, যেখান থেকে নাট্যশাস্ত্র রচনা করারও প্রয়োজনীয়তা উপলব্ধি হলো এবং নাট্যশাস্ত্র তৈরি হলো, যেখানে মঞ্চ উপস্থাপনা, মঞ্চ তৈরি কিভাবে করা সম্ভব তার বিবিধ বিষয় নিয়ে কিন্তু আলোচনা রয়েছে। একটা বিভিন্ন চরিত্র কেমন হবে, তাদের মেকআপ কস্টিউম কেমন হবে, অর্থাৎ সাংগীতিক বিনোদন কোথাও গিয়ে ধীরে ধীরে একটি পারফর্মিং আর্ট বা প্রদর্শনযোগ্য শিল্পকলায় পরিণত হতো, যেখানে কিন্তু এই ধরনের বিনোদনের প্রতি কিন্তু দৃষ্টিভঙ্গি একেবারেই নিম্ন নয়। এই এতগুলো কথা বলার একটাই উদ্দেশ্য যে প্রাচীন ভারতের প্রত্যেকটা সাহিত্যের কিন্তু বিনোদনের প্রতি দৃষ্টিভঙ্গি ভিন্ন এবং বিনোদনের ধরনগুলির প্রতিও তাদের দৃষ্টিভঙ্গি কিন্তু ভিন্ন। সামগ্রিকভাবে বলা যায় অন্যান্য বিনোদনের ধরনের থেকে যেহেতু একটি কালচারাল বা একটি শিল্পকলার যোগ ছিল, সেহেতু কিন্তু সাংগীতিক বিনোদনের প্রতি দৃষ্টিভঙ্গি সামান্য হলেও উচ্চ। এবং সাংগীতিক বিনোদন প্রাচীন ভারতের অন্যান্য বিনোদনের মধ্যে এমন একটি ধরন যেটা কিন্তু মনোরঞ্জনকারীদের অবদানের উপর নির্ভর করে। কোনো মানুষ যখন কিছু আর্ট ফর্মের মাধ্যমে কাউকে মনোরঞ্জন করে, তখন সে মনোরঞ্জনকারী, সেটা তার পেশা হোক কিংবা না হোক। সুতরাং এই মনোরঞ্জনকারী ছাড়া কিন্তু সাংগীতিক বিনোদনের স্বাদ পাওয়া যাবে না। এখন এই বিষয়টা যে বিনোদনের প্রতি যে ধরনেরই দৃষ্টিভঙ্গি থাকুক না কেন, সামগ্রিকভাবে একটা কথা উঠে আসে যে অতিরিক্ত বিনোদনে মানুষ যখন ভেসে যায়, তখন সেটা মানব সমাজ এবং মানব সমাজকে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত করে। এটা কৌটিল্যের অর্থশাস্ত্র বলা হয়েছে যে 3টে বর্গ, ধর্ম, অর্থ এবং কাম, মানুষের ত্রিবর্গের সমন্বয় মানুষের জীবন। এই 3টে বর্গের মধ্যে কিন্তু সামঞ্জস্য রক্ষা করা, শুধু কামের চর্চা করা, বিনোদনে নিজেকে ভাসিয়ে দেওয়ার কোনো অর্থ হয় না। এই ধরনের উক্তি কিন্তু আমরা রামের কণ্ঠেও পাই, যখন রাম সুগ্রীবকে উপদেশ দিচ্ছেন তার অতিরিক্ত মদ্যপান এবং ক্রীড়ার আসক্তির কথা মাথায় রেখে। তিনি বলছেন একজন প্রকৃত রাজা তিনি, যিনি সারা দিনের কার্যকারিতাকে ধর্ম এবং অর্থ, কাম এই 3টের মধ্যে ভাগ করে ব্যবহার করেন, অর্থাৎ শুধুমাত্র কামের চর্চা করেন না। যিনি শুধুমাত্র কামের চর্চা করেন তিনি কি বৃক্ষের আগায়, গাছের আগায় সুপ্ত ব্যক্তির মতো, অর্থাৎ তার কোনো চেতনা নেই, ভূপতিত হলেই তার জ্ঞান হয়। সুতরাং চেতনাহীন মানুষের পক্ষে শুধুমাত্র বিনোদনে, অতিরিক্ত বিনোদনে আসক্তি সম্ভব, যেটা একেবারেই প্রত্যেকটি সাহিত্যে কিন্তু এক ধরনের বক্তব্য প্রকাশ করছে। এবং সাংগীতিক বিনোদনের অবস্থানটা অন্যান্য বিনোদনের থেকে সামান্য সুদৃঢ়। এবং সাংগীতিক বিনোদনের এই বিষয়টা আমরা ছান্দোক্য উপনিষদেও দেখি যে দেবজ্ঞান বিদ্যার মধ্যেও কিন্তু নৃত্য গীতের চর্চার কিন্তু কথা বলা হয়েছে।
এখন এই ধরনের বিনোদন চর্চার ক্ষেত্রে আমাদের উপাদান কি হতে পারে? অবশ্যই প্রাচীন ভারতীয় সাহিত্যে বিভিন্ন রকমের ধরনের কথা আমি বললাম, তাদের দৃষ্টিভঙ্গির কথা বললাম, কিন্তু লেখ্যমালাও কিন্তু এক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কারণ মনোরঞ্জনকারীদের অবস্থান বা মনোরঞ্জনকারীদের যে সমাজে তাদের আলাদা পেশাদার গোষ্ঠী হিসাবে যে তাদের অবস্থান, সেটা কিন্তু প্রাচীন ভারতীয় সাহিত্যে যেমন জাতকে রয়েছে, জাতকের কাহিনীতে রয়েছে, তেমনি লেখমালাতেও রয়েছে। সুতরাং লেখমালা ব্যতীত বিনোদনের ইতিহাস চর্চার জায়গাটা অসম্পূর্ণ। এবং অবশ্যই ভাস্কর্য, বিশেষত সাংগীতিক বিনোদনের ক্ষেত্রে আমি বলবো যে ধরনের বাদ্যযন্ত্রের ব্যবহার হতো, সেইটার নামগুলো হয়তো আমরা সাহিত্যে পাচ্ছি, কিন্তু তার আকৃতি কেমন, তার ধরন কেমন, কি ধরনের বাদ্যযন্ত্র, এন্টারটেইনার্সরা, মনোরঞ্জনকারীরা কি ধরনের বাদ্যযন্ত্র ব্যবহার করতেন, কোন উদ্দেশ্যে তাদের ব্যবহার হতো, এই সমস্ত কিছু একদম সঠিক চিহ্নিতকরণ করতে আমাদের সাহায্য করে ভাস্কর্য। এখন এই ভাস্কর্যগুলো আমরা কোথা থেকে পাচ্ছি? ভাস্কর্যগুলো আমরা পাচ্ছি আমাদের ভারতীয় উপমহাদেশের বিভিন্ন বৌদ্ধ যে মঠের যে গঠনগত অংশের যে ভাস্কর্য, সেখানকার একটা মূল বিষয়বস্তু হিসাবে আমি এখানে 8টি স্তূপমনাস্টিক সাইট বা বুদ্ধের সাইটকে আমি নির্বাচন করেছি, যেটা ভাস্কর্য বা তার দৃশ্যত উপস্থাপন আমি দেখাবো। সাঁচি, ভারুট, মথুরা, অমরাবতী, গান্ধার, সাংঘোল, নাগার্জুনিকোন্ডা এবং ফণিগিরি। এই 8টা কিন্তু উপমহাদেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়েছিল। তাই বিভিন্ন প্রান্তেরই বৌদ্ধ মঠের ভাস্কর্যে এই ধরনের সাংগীতিক বিনোদনের একটা দৃশ্যত উপস্থাপন কিন্তু আমরা লক্ষ্য করি। এখন প্রাচীন ভারতের বিনোদনের চর্চা বহুদিনের। এই বিনোদনের ইতিহাস চর্চার জগতে অনেক খ্যাতনামা ব্যক্তিত্বরা রয়েছেন, বই রয়েছে, সংকলিত গ্রন্থ রয়েছে, প্রবন্ধ রয়েছে, এখানে অনেক রয়েছে। আমি কিছু নির্বাচিত এবং কিছু গুরুত্বপূর্ণ গ্রন্থ, সংকলিত গ্রন্থ এবং প্রবন্ধের কথা বলবো। প্রথমেই আমি বলবো বি রাঘাবানের ফেস্টিভ্যাল, স্পোর্টস অ্যান্ড পাস্টাইমস অফ ইন্ডিয়া, যেটা সামগ্রিকভাবে বিনোদনের ইতিহাস চর্চার জন্য যে কোনো পাঠক বা গবেষকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। রয়েছে আর এন সেলচরের ইন্ডিয়ান এন্টারটেনমেন্ট। এছাড়াও সাম্প্রতিককালে বিভিন্ন সম্পাদিত গ্রন্থের মধ্যে সীমা বাবার দুটো গ্রন্থ খুব গুরুত্বপূর্ণ, লোকেটিং প্লেজার ইন ইন্ডিয়ান হিস্ট্রি, প্রেসক্রাইব অ্যান্ড পোস্টক্রাইব ডিজায়ার ইন ভিজুয়াল অ্যান্ড লিটারেরি কালচার, ডিলাইট অ্যান্ড ডিসপিউটস অফ লেজার ইন প্রি মডার্ন ইন্ডিয়া। এই বিনোদনের ইতিহাস চর্চা যেহেতু বিবিধ বিনোদনের ধরন রয়েছে, তাই বিনোদনের বিবিধ ধরনের ওপর এবং নির্দিষ্ট সময়সীমার ওপর প্রবন্ধের সংখ্যা কিন্তু অনেক বেশি। যেমন ত্রিদীপ নাথ রয় লিখছেন দ্য ইনডোর অ্যান্ড আউটডোর গেমস ইন এনশিয়েন্ট ইন্ডিয়া, কনাক সিনহার বিখ্যাত প্রবন্ধ স্পোর্টিং উইথ কামা, অ্যামিউজমেন্ট, গেম, স্পোর্টস, ফেস্টিভ্যালিটিস ইন আর্লি ইন্ডিয়ান আরবান কালচার, তিনি নাগরিক সংস্কৃতির কাম সংস্কৃতিকে এখানে তুলে ধরেছেন। প্যাট্রিক অলিভেল অর্থশাস্ত্রের ওপর লিখছেন, সোভিজ ইন এনশিয়েন্ট ইন্ডিয়া, ডেটা ফ্রম অর্থশাস্ত্র। তপনাথ চক্রবর্তী বেঙ্গল এবং আসামের ওপর লিখছেন, সাম ইনফরমেশন অ্যাবাউট স্পোর্টস, ইনডোর গেমস, পাস্ট টাইমস ইন এনশিয়েন্ট লিটারেচার অ্যান্ড আর্লি ইনস্ক্রিপশনস অফ বেঙ্গল অ্যান্ড আসাম। এছাড়াও ভিজুয়াল আর্টসের ওপর এবং ওয়াইন ড্রিঙ্কিং এর ওপর প্রফেসর সুচন্দ্রা ঘোষের বিখ্যাত প্রবন্ধ রয়েছে, ভিজুয়ালস অফ ড্রিঙ্কিং ফ্রম গান্ধার টু মথুরা, ফার্স্ট টু থার্ড সেঞ্চুরি সিই। ফেস্টিভ গ্যাদারিংস কিংবা সোশ্যাল গ্যাদারিংস গুলো কেমন হতো সেই নিয়ে সৌমিতা মল্লিকের আর্টিকেল রয়েছে, আমার নিজের আর্টিকেল, সমন সমাজ গোষ্ঠী, ডিফারেন্স মিনস অফ সোশ্যাল গ্যাদারিংস ইন আর্লি ইন্ডিয়া, আ জার্নি ফ্রম ভেদিক লিটারেচার টু কামাসূত্রা। এবং ইনস্ট্রুমেন্টাল মিউজিক এবং মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস ইন আর্লি ইন্ডিয়া, গ্লিমসেস ফ্রম টেক্সট অ্যান্ড ভিজুয়ালস, সদ্য প্রকাশিত আরেকটি প্রবন্ধ আমার এই বিষয়ে রয়েছে। এছাড়া যেটি বলবো যে প্রাচীন ভারতের সঙ্গীত বিষয়ের চর্চাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ জায়গা রয়েছে। কি আলাদা করে সঙ্গীতের ইতিহাস, নৃত্যের ইতিহাস, এই চর্চার জায়গাগুলো কিন্তু খুব খুব সুদৃঢ়, যেখান থেকে কিন্তু সাংগীতিক বিনোদনের রূপরেখার নিয়ে গবেষণা করতে গিয়ে কিন্তু আমার এগুলোই কিন্তু আমার অনুপ্রেরণা হিসেবে কাজ করেছে। যেমন এই সঙ্গীত বিষয়ে প্রাচীন ভারতে চর্চা করেছেন স্বামী প্রজ্ঞানানন্দ এবং বি চৈতন্য দেব। ওনাদের বিখ্যাত দুটি গ্রন্থ, হিস্ট্রি অফ ইন্ডিয়া এবং বি চৈতন্য দেবের দ্য মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট অফ ইন্ডিয়া, দেয়ার হিস্ট্রি অ্যান্ড ডেভেলপমেন্ট।
নৃত্যের ইতিহাসের ক্ষেত্রে একটি গ্রন্থের কথা না বললেই নয়, সেটা কপিলা বাদশায়নের ক্লাসিক্যাল ইন্ডিয়ান ডান্স ইন লিটারেচার অ্যান্ড আর্ট। এই গ্রন্থগুলো, এই প্রবন্ধ এবং এই সংকলিত গ্রন্থে পূর্বসূরীরা যা কাজ করে গেছেন সেখান থেকে আমি অনুপ্রাণিত হয়েছি, এবং আমার মনে হয়েছে আলাদা করে নৃত্য গীতের ইতিহাস চর্চা তো রয়েছেই, কিন্তু বিনোদনের ইতিহাস চর্চার মধ্যে সাংগীতিক বিনোদনের ইতিহাসের রূপরেখার ঠিক কিরকম জায়গা ছিল সেটা দেখার নতুন করে আবার অবকাশ রয়েছে। আর একটা সময় তো পঞ্চম শতক থেকে আমরা জানি যে অনেক নাটক লেখা হচ্ছে, কাব্য সাহিত্য রচনা হচ্ছে, কিন্তু যখন নাটক লেখা হচ্ছে না, কাব্য সাহিত্য তখনও শুরু হয়নি, ঠিক প্রাচীনতম সময় থেকে সেই সময়টা কেমন, এই বিষয়ে আমরা এই আলোচনায় আলোচনা করব। এখন মানুষের বিনোদনের যে ধরনগুলি প্রকাশিত হয় তার মধ্যে প্রকাশ মাধ্যম হিসেবে কিন্তু উৎসব একটা খুব বড় জায়গা। উৎসব বা যে কোনো ধরনের সামাজিক মিলন উৎসবের কথা বলতে পারি। এখন ঋগ্বেদের বা বৈদিক সময় থেকে আমরা বেদের সময় থেকে দেখি একটা রিচুয়ালিস্টিক ব্রাহ্মণ্য ধর্ম নির্ভর একটা যাগযজ্ঞ কেন্দ্রিক আর্থসামাজিক অবস্থা, যেখানে একটা নির্দিষ্ট বর্ণ, উচ্চ বর্ণের মানুষের যাগযজ্ঞ কেন্দ্রিক বিষয়ে তারা সংগঠিত হচ্ছে, মিলিত হচ্ছে। কিন্তু ঋগ্বেদের সময় থেকে সাধারণ মানুষ অ্যাজ আ পপুলার ফেস্টিভ গ্যাদারিংস হিসেবে কি কিছু আমরা পাচ্ছি? কোনো শব্দ বা কোনো ধরনের কোনো পপুলার ফেস্টিভ গ্যাদারিংস যেগুলোতে সকল মানুষ সমানভাবে অংশগ্রহণ করে? আমরা কিন্তু সমন শব্দটা পাচ্ছি। সমন শব্দটা মূলত ব্যবহৃত হয়েছে ঋগ্বেদ, শুক্ল যজুর্বেদ এবং অথর্ব বেদে, এবং বলে নেওয়া প্রয়োজন যে অথর্ব বেদে কিন্তু সমন শব্দটার শেষ ব্যবহার হয়েছে। বিভিন্ন সংস্কৃত পণ্ডিত এই সমন শব্দটাকে বিভিন্ন ভাবে ব্যাখ্যা করেছেন। রথ বলেছেন এটা ব্যাটেল অর ফেস্টিভ্যাল, পিজলস বলেছেন জেনারেল পপুলার ফেস্টিভিটি, এবং গ্রিফিথ বলেছেন এটা গ্যাদারিংস। মতানৈক্য থাকতে পারে, যেটা সামগ্রিকভাবে উঠে আসে সমন সম্পর্কে, এটা জনসাধারণের সকল বয়সের মানুষের একটা সামাজিক মিলন উৎসব, যেখানে গণিকাদের একটা প্রফিটেবল জায়গা ছিল, অনেক পোয়েট, অনেক কবি, অনেক আর্টিস্ট এখানে অংশগ্রহণ করত, অনেক রকম ক্রীড়া প্রতিযোগিতা হতো। সুতরাং এটা এমন একটা গ্যাদারিং যেখানে সামাজিকভাবে সকল মানুষ একত্রিত হতো এবং বিনোদনের প্রকাশ হতো, এবং সেখানেও কিন্তু সাংগীতিক বিনোদন বা মনোরঞ্জনকারীদের কিন্তু অবস্থান ছিল। কিন্তু অথর্ববেদের ঠিক পরের অংশে কিন্তু আর সমন শব্দটা আমরা পাই না। সেখানে কিন্তু নতুন শব্দ পানিনির অষ্টাধ্যায়ী থেকে আমরা দেখতে পাই। পানিনি বলছেন সমাজ্জা। সমাজ্জা হচ্ছে ওয়েল অর্গানাইজড সোশ্যাল গ্যাদারিংস, অনেকটা অর্গানাইজড। এবং সামাজিকা, সামাজিকা হচ্ছে যিনি সমাজটাকে পুরো কন্ট্রোল করছে বা কনভেনার ধরনের কেউ। পতঞ্জলির মহাভাষ্যেও কিন্তু সমাজা, সমাসা, সমবায় এই শব্দগুলো পাচ্ছি। সেখানেও কিন্তু বলা হচ্ছে একটা পপুলার ফেস্টিভ গ্যাদারিংস এবং ওয়েল অর্গানাইজড। এবং এই ধরনের সামাজিক সমাজগুলোতে ফেস্টিভ গ্যাদারিংসে কিন্তু পৃষ্ঠপোষকতা, অর্থাৎ যে কোনো রাজা বা সম্রাটের পৃষ্ঠপোষকতার জায়গাটা কিন্তু ছিল। যেমন রামায়ণে যখন ভরত নিজ রাজ্যে ফিরছে এমন একটা সময় যেখানে দেখা যাচ্ছে যে দশরথ নেই এবং রাম নেই, সেই সময় তিনি অযোধ্যাকে বর্ণনা করছেন এইভাবে, যেখানে কোনো উৎসব নেই, কোনো মিলন উৎসব নেই এবং কোনো বাদ্যযন্ত্রের সুমধুর ধ্বনিও শোনা যাচ্ছে না। অর্থাৎ একটা নগর, একটা গমগমে বিষয়, সেখানে উৎসব থাকবেই, এবং এই উৎসব কিন্তু কারা সেগুলোকে প্যাট্রোনাইজ করছে, পৃষ্ঠপোষকতা দিচ্ছে? রাজা। এখন অযোধ্যায় নেই কেন? কারণ অযোধ্যা এখন রাজাহীন। এখান থেকে কিন্তু সমাজের বিষয়টা পরিষ্কার, যেটা একটা ওয়েল অর্গানাইজড ফেস্টিভ গ্যাদারিং, যেখানে বিনোদনের প্রকাশ খুব স্বাভাবিকভাবেই আসছে। আবার বিনয় পিটকে বলা হচ্ছে গিরিজ্ঞ সমাজের কথা, যেখানে রাজগৃহের একেবারে ওপরে টপে সেখানে একটা ছোট্ট সমাজ অর্গানাইজড করা হয়েছে। মহাভারতের স্বয়ম্বর অর্থাৎ দ্রৌপদী স্বয়ম্বরের ক্ষেত্রে কিন্তু সমাজ কথাটা উঠে এসেছে, যেখানে 16 দিন ব্যাপী সমাজ চলেছে। মনু কিন্তু বলেছে এই ধরনের পাবলিক স্ফেয়ার একেবারে নিন্দনীয় এবং এখানে কিন্তু গুপ্তচর নিয়োগ করতে হবে। অর্থাৎ যখনই আমরা কোনো নর্মেটিভ টেক্সট দেখছি সেখানে কিন্তু বিনোদনের প্রতি ধারণাটা কিন্তু নিম্ন, এবং বলছে এখানে গুপ্তচর অর্থাৎ সন্দেহের কিছু হবে, বিনোদনের সাথে যুক্ত বলে সমস্ত ধরনের বাইরে থেকে লোকজন আসবে, মনোরঞ্জনকারীরা থাকবে, তাদের উপর অবজারভেশনের জন্য কিন্তু গুপ্তচর প্রয়োজন। অর্থশাস্ত্র বারবার করে সমাজ শব্দটা এসেছে ওয়েল অর্গানাইজ লার্জ ফেস্টিভ গ্যাদারিংস হিসেবে, কিন্তু সেখানে কিন্তু আবার সেখানে নানান রকম বিধি নিষেধের কথা অর্থশাস্ত্রে বলা হয়েছে। যেমন মদ্যপান সামাজিকভাবে এবং ওপেনলি 4 দিন সমাজের ক্ষেত্রে অ্যালাউ করেছেন, এবং মদ্য বিক্রয়ও
বিভিন্ন রকম বিপণীর মাধ্যমে মাত্র 4 দিন এই সমাজ, অর্থাৎ নিশ্চয়ই সমাজ অনেক দিন ধরে চলতো, তার মধ্যে 4 দিন মদ্য বিক্রয়টাকে বছরে কৌটিল্য বলেছে না, এটা ঠিক আছে। কিন্তু ইনস্ক্রিপশনে এই সমাজ শব্দটা ব্যবহার হয়েছে, কিন্তু দুটো ইনস্ক্রিপশনের কথা বলবো যেখানে সাংগীতিক বিনোদন বা জায়গাটা খুব পরিষ্কার। যেমন হাতি গুম্ফা লেখো খারভেলের, সেখানে 17টা লাইনের মধ্যে 5ম লাইনে বলা হচ্ছে যে সাধারণ মানুষকে খারভেল নির্দেশ দিচ্ছেন নৃত্য গীত বাদিত্যের মাধ্যমে সমাজের আয়োজন করতে। তো সেখানে কিন্তু সমাজের প্রতি দৃষ্টিভঙ্গিটা নৃত্য গীত বাদিত মিউজিক্যাল এন্টারটেনমেন্ট নিয়ে খুব সদর্থক। কিন্তু মেজর রকেট এক্ট 1 প্রথম মুখ্য গিরিশাসনে সম্রাট অশোক সম্পূর্ণভাবে সমাজ পালনের ওপর নিষেধাজ্ঞা জারি করছেন। সুতরাং সকলের জন্য সমাজের ওপর চলে এলো নিষেধাজ্ঞা, এবং কামসূত্রে 5 ধরনের সামাজিক মিলন উৎসবের কথা বলা হচ্ছে, কিন্তু অগ্রাধিকার পাচ্ছে কামসূত্রে গোষ্ঠী। গোষ্ঠী কি? নাগরিক ও গণিকার তো অবশ্যই একটা সামাজিক, একটা সান্ধ্যকালীন একটা মিলন উৎসব, কিন্তু এখানে সমমানের অভিজাত, তাদের অর্থ, তাদের রুচি, শিক্ষা এক, অর্থাৎ সমধর্মী মানুষের একটা স্মল গ্যাদারিং, যেখানে কিন্তু নানান রকমের অক্ষক্রিয়া, নানান রকমের বুদ্ধিদৃপ্ত ক্রিয়া, তার মধ্যে ডাইসিং ছিল, মদ্যপান ছিল, কিন্তু বাদশাহ বলছেন সেই রিসেপশনই ভালো গোষ্ঠীর ক্ষেত্রে, যেখানে সাংগীতিক বিনোদনের চর্চা আছে, নৃত্য গীতের চর্চা আছে। শুধুমাত্র মদ্যপান অক্ষক্রিয়াকে কিন্তু তিনি গোষ্ঠীর ক্ষেত্রে ভালো রিসেপশন বলছেন না। এই এতগুলো কথা বলার একটাই অর্থ যে সাংগীতিক বিনোদনের অবস্থান কিন্তু সমাজ, গোষ্ঠী এই তিনটেতেই কিন্তু খুব দৃঢ় ছিল। এখন এক্ষেত্রে আমরা সাংগীতিক বিনোদন বলতে কি বোঝাচ্ছি? আমরা এখন নৃত্য গীত বাদিত্র, নৃত্য হচ্ছে ডান্স আমরা জানি, গীত হচ্ছে ভোকাল মিউজিক, গীত অর্থাৎ এখানে আমাদের স্বরসঙ্গীত, আর বাদিত্র শব্দটা কিন্তু বারবার করে বাদিত্য শব্দটাও ব্যবহার হয়েছে, আবার বাদিত্র শব্দটাও ব্যবহার হয়েছে ইনস্ট্রুমেন্টাল মিউজিক, অর্থাৎ যে কোনো বাদ্যযন্ত্র মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট থেকে যে মিউজিকটা বেরোয় সেটাকেই আমরা বলছি বাদিত্র বা বাদিত। এখন বর্তমানে প্রত্যেকটা সাবডিসিপ্লিন হিসেবে এস্টাবলিশড হয়েছে, কিন্তু আমরা যে সময়ের কথা বলছি সেখানে সাংগীতিক বিনোদনের ক্ষেত্রে সামগ্রিকভাবে একটা এই রূপের প্রকাশ হতো, অর্থাৎ যিনি নাচ করেন তিনি গান করছেন, যিনি গান করছেন তিনি ইনস্ট্রুমেন্টাল মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট বাজাচ্ছেন, এই ধরনের একটা সামগ্রিক রূপরেখা কিন্তু দেখতে পাই। তাই জন্যই সাংগীতিক বিনোদন বলতে এই সামগ্রিকতাটাকেই আমি এখানে তুলে ধরতে চেয়েছি। অথচ কিন্তু এখানে একটু বলে রাখা ভালো, এই বাদিত্র শব্দটা যেমন ইনস্ট্রুমেন্টাল মিউজিকের ক্ষেত্রে ব্যবহার হয়েছে, ভরত কিন্তু নাট্যশাস্ত্রে বাদ্য শব্দটাকেও ইনস্ট্রুমেন্টাল মিউজিক হিসেবে ব্যবহার করেছেন, কিন্তু খারভেলের হাতিগুম্ফা ইনস্ক্রিপশনে বাদিত্র শব্দটাই ইনস্ট্রুমেন্টাল মিউজিক হিসেবে ব্যবহৃত হয়েছে। এখন গীত এবং বাদিত্রের মধ্যে আগেই বললাম স্বরসঙ্গীত, যেহেতু গীত এবং বাদিত্র হচ্ছে যন্ত্রসঙ্গীত, যন্ত্রসঙ্গীতের জন্য বাদ্য খুব গুরুত্বপূর্ণ। বাদ শব্দ থেকে উৎপত্তি, যে কিছু কথা বলে, যে কিছু শব্দ বার করতে পারে, সেটাই হচ্ছে বাদ্যযন্ত্র। এখন এই সামগ্রিক যে রিপ্রেজেন্টেশন আমরা দেখতে পাচ্ছি, সেখান থেকে একটা নাট্যের উদ্ভব হচ্ছে, একটা নাট্য বা একটা মঞ্চ উপস্থাপনের একটা আদি রূপ। এক্ষেত্রে নাট্যবেদ বা পঞ্চম বেদের উদ্ভবের কথা আমি বলছি কারণ এর পেছনে একটা মাইথোলজিক্যাল স্টোরি আছে, সেটা বলবো কারণ বিনোদনের ক্ষেত্রে এই নাট্য কতটা গুরুত্বপূর্ণ সেটা বোঝানোর জন্য। একটা সময় মাইথোলজিক্যাল স্টোরি অনুযায়ী যে মানুষ খুব নিজেদের মধ্যে দ্বন্দ্ব, ঈর্ষা, ধ্বংস, একটা নিজেদের মধ্যে সারাক্ষণ লড়াইয়ে লিপ্ত হয়ে গেছিল, যে সময় মানুষের ভালো কাজ আর তাদের মধ্যে কিছু আসছিল না। তখন নানান সাধু সন্ন্যাসীরা ব্রহ্মার কাছে যান এবং বলেন যে আপনি এমন কিছুর একটা সৃষ্টি করুন যেটা ইমিডিয়েট মানুষের মনকে খারাপ থেকে, অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাবে, তারা একটা চোখ এবং কানের শান্তি পাবে। অর্থাৎ চোখ এবং কানের জন্য তাদের একটা আলাদা বিনোদনের জিনিস আপনি তৈরি করুন। তখন ব্রহ্মা জীব একটা ধ্যানে মগ্ন হন এবং তিনি 4টে বেদ থেকে 4টে জিনিস তুলে আনেন। ঋগ্বেদ থেকে পাঠ্য, যজুর্বেদ থেকে অভিনয়, সামবেদ থেকে গান ও সঙ্গীত এবং অথর্ববেদ থেকে রস এবং আবেগ। এটা নিয়েই কিন্তু নাট্যের একটা সম্মিলিত রূপের প্রকাশ, যেটা কিন্তু সব বর্ণের জন্য এবং মানুষের চোখ এবং কানকে আনন্দ দেবে, একটা
অডিও ভিজুয়াল এন্টারটেনমেন্ট হবে, যা মানুষের মনকে অন্ধকার থেকে অনেকটা আলোর দিকে নিয়ে যাবে। এইভাবেই কিন্তু এই মিউজিক্যাল এন্টারটেনমেন্টের কথা তো উঠে এসেছে। এখন সাংগীতিক বিনোদনের রূপরেখা নিয়ে কাজ করতে গিয়ে যেটা সবসময় মনে হয়েছে, মানুষের শব্দ, গানের মধ্যে বা স্বরসঙ্গীতের মধ্যে শব্দ খুব গুরুত্বপূর্ণ জায়গা আছে, কারণ শব্দ, মিউজিক ক্যান শেপ আওয়ার মাইন্ড। আমাদের সঙ্গীতের মধ্যে যে শব্দ থাকে সেটা আমাদের মনকে না ভীষণ অন্যভাবে সংগঠিত করে, অন্যভাবে ভাবায়। কিন্তু যন্ত্রসঙ্গীতে সেই শব্দের জায়গাটা নেই বলে যন্ত্রসঙ্গীতের গ্রহণযোগ্যতা এবং জনপ্রিয়তা বরাবরই কম, বর্তমান সময়ে কম। যন্ত্রসঙ্গীতের অনুরাগীর সংখ্যাই কম। কিন্তু কৌটিল্য কিন্তু বলেছেন, একজন রাজা যিনি তার সময় ভাগ করে দিনের প্রতিটা কাজ করেন, তার একেবারে রাত্রির শেষ ভাগে কিন্তু তিনি যন্ত্রসঙ্গীত শুনবে এবং তারপরে তার কাজ হচ্ছে আর কোনো কাজ না, তিনি শয্যায় যাবেন। কোথাও যন্ত্রসঙ্গীত না মনকে অনেক বেশি শীতল করে, অনেক বেশি ধীর স্থির করে, সেই জন্য যন্ত্রসঙ্গীতের কিন্তু আলাদা একটা জায়গা রয়েছে। আর প্রাচীন ভারতের সাংগীতিক বিনোদন নিয়ে কাজ করতে গিয়ে ভাস্কর্যে এবং প্রাচীন ভারতীয় সাহিত্যে যে ধরনের বাদ্যযন্ত্রের আমরা উপস্থিতি দেখতে পাচ্ছি সেটা চমৎকৃত হওয়ার মতো। এবং নাট্যশাস্ত্র যদি আমরা দেখি, নাট্যশাস্ত্রে কিন্তু ভরত আলাদাভাবে তার 28তম অধ্যায়ে ইনস্ট্রুমেন্টাল মিউজিকের ওপর লিখেছেন, অর্থাৎ সেটা যন্ত্রসঙ্গীত। তাহলে যন্ত্রসঙ্গীত প্রত্যেকটা টেক্সটেই কিন্তু যন্ত্রসঙ্গীত এবং স্বরসঙ্গীতকে আলাদা করা হচ্ছে। তার মানে বাদ্যযন্ত্রের জায়গাটা শুধুমাত্র নাচের সময় কিংবা গানের সময় সমস্ত জিনিসটার একটা স্কেলকে ধরে রাখা কিংবা প্রত্যেকটা রিদিমকে ঠিক রাখার জন্যই ছিল না, শুধুমাত্র যে যন্ত্রসঙ্গীতের অবস্থান সাংগীতিক বিনোদনের মধ্যে খুব প্রকট ছিল, সেটাই আমরা আলোচনা করব এবং দেখব কিভাবে ছিল সেটা। এখন একটা শব্দ বলতেই হবে, কারণ যন্ত্রসঙ্গীত যেহেতু বাদ্যযন্ত্রের উপর নির্ভরশীল, অর্গানোলজি। এই অর্গানোলজি শব্দটা ব্যবহার করেছেন বি চৈতন্য দেব তার মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট ইন আর্লি ইন্ডিয়া, দ্য হিস্ট্রি অ্যান্ড ডেভেলপমেন্ট গ্রন্থে। তিনি বলেছেন অর্গানোলজি হচ্ছে বাদ্যযন্ত্র কত প্রকারের ছিল, বাদ্যযন্ত্র কিভাবে তৈরি হতো তার সায়েন্স, সেটাকে কিন্তু আমরা অর্গানোলজি বলি। এবং নাট্যশাস্ত্র অনুযায়ী প্রাচীন ভারতের বাদ্যযন্ত্রের কিন্তু 4টে প্রকার। 4টে প্রকার কি কি? তত বা স্ট্রিং ইনস্ট্রুমেন্ট। স্ট্রিং ইনস্ট্রুমেন্ট কি না, আমরা বীণা বাজাই তো বা একতারা, এই যে তারটা থাকে সেটাকেই বলা হচ্ছে স্ট্রিং ইনস্ট্রুমেন্ট, যেখানে তার থাকে, তার দিয়ে আমরা বাজাই। অবনদ্ধ হতে কিছু ঢাকা থাকে, ড্রাম জাতীয়। আমাদের এরকম ড্রামের ওপরের অংশটাতে একটা কোনো চামড়া দিয়ে ঢাকা থাকে, ভেতরটা একটা হলো একটা জায়গা থাকে, আমরা হাত দিয়ে হোক কাঠ দিয়ে হোক সেটাকে বিট করি এবং ড্রাম থেকে একটা আওয়াজ বেরোয়, সেটাকে বলছি আমরা অবনদ্ধ। ঘন ঘন ইনস্ট্রুমেন্টের ক্ষেত্রে দুটোই কিন্তু সলিড এলিমেন্ট থাকে, যেমন খঞ্জনি, করতাল, মন্দিরা, দুটোই সলিড, শক্ত, দুটোকে আমরা আঘাত করলে একটা ঝনঝনে শব্দ বেরোয়। আর ঘন ইনস্ট্রুমেন্টের সব থেকে যারা ডান্সার অনেক ভালো জানে যে ঘুঙুর, ঘুঙুর যে নৃত্যশিল্পীরা ক্লাসিক্যাল ডান্স ফর্ম পারফর্ম করার সময় যে ঘুঙুর পরে, সেই ঘুঙুরের একটা ওপরে একটা সলিড এলিমেন্ট থাকে আর তার ভেতরে একটা থাকে, ঠিক খঞ্জনি যেরকম বাচ্চাদের ঝুনঝুনি থাকে ঠিক সেরকম। এই ধরনের ঘন ইনস্ট্রুমেন্ট আমরা এই সময় থেকে পাচ্ছি। সুশিরো, সুশিরো হচ্ছে হলো ইনস্ট্রুমেন্ট বা উইন্ড ইনস্ট্রুমেন্ট, যেমন শাঁখ, শঙ্খ, নানান রকমের বাঁশি হচ্ছে সুশিরো ইনস্ট্রুমেন্টের খুব উল্লেখযোগ্য উদাহরণ। এগুলো হচ্ছে একটা বেসিক ভাগ। এর মধ্যে তো স্ট্রিং ইনস্ট্রুমেন্টের মধ্যে ভাগ রয়েছে, অবনদ্ধ ইনস্ট্রুমেন্টের মধ্যে ভাগ রয়েছে। নাট্যশাস্ত্রে কিন্তু ভরত স্ট্রিং ইনস্ট্রুমেন্ট এবং উইন্ড ইনস্ট্রুমেন্টের মধ্যে ওপর আলাদা করে আবার চ্যাপ্টার লিখেছেন, চ্যাপ্টার 29 and 30। এখন কোন ধরনের যন্ত্র প্রাচীনতম, এই নিয়ে কিন্তু স্বামী প্রজ্ঞানানন্দ এবং বি চৈতন্য দেবের মধ্যে একটা বিতর্ক রয়েছে, যে ঘনবাদ্য প্রাচীনতম না অবনদ্ধ বাদ্য, অর্থাৎ ড্রাম প্রথমে এসেছে না এই করতাল, খঞ্জনি এই ধরনের বাদ্য প্রথমে এসছে। বি চৈতন্য দেব অবশ্য মনে করছেন ঘনবাদ্যই আমাদের ভারতীয় উপমহাদেশে প্রাথমিক পর্যায়ে আমরা দেখতে পাই, অবনদ্ধ বাদ্যতার পরে। কিন্তু বেশিরভাগ ঐতিহাসিক এবং স্বামী প্রজ্ঞানানন্দ মনে করছেন অবনদ্ধ বা ড্রাম জাতীয় জিনিস কিন্তু প্রথম আবিষ্কৃত হয়েছে। এবং তার মধ্যে উনি বলেছেন ভূমি দুন্দুবি। ভূমি দুন্দুবিটা কি? ভূমি অর্থাৎ মাটি, সেই মাটিটাকে যখন
কাটা হয়, কেটে বেশ অনেকটা অংশ ফাঁকা হচ্ছে, তার ওপর জীবজন্তুদের চামড়া আটকে দেওয়া হয় এবং কখনো কখনো কাঠের জিনিস দিয়ে কিংবা জীবজন্তুদের ল্যাজ দিয়ে সেখানে আঘাত করা হয় এবং আঘাত করলে একটা শব্দ বেরোয়। এটা যখন মানুষ অরণ্যে বসবাস করত তখন দূরবর্তী জায়গায় অবস্থানকারী মানুষকে কোনো সতর্কবাণী দেওয়ার জন্য কিন্তু এই ধরনের ভূমিদুন্দুবির প্রয়োজনীয়তা হয়। তাদেরকে ওই শব্দ দিয়ে তাদের কিছু সতর্কবাণী দেওয়া হয় যে এরকম কিছু হচ্ছে, এটা শুনুন বা এরকম। ঠিক ভূমিদুন্দুবি হচ্ছে বলছে অবনদ্ধ বাদ্যের প্রাচীনতম এবং আস্তে আস্তে ভূমিদুন্দুবিকে দুন্দুবি, পাখোয়াজ, খোল, তবলা আস্তে আস্তে এই ধরনের ড্রাম জাতীয় বাদ্যযন্ত্রের উদ্ভব। এবং বীণার উদ্ভবটাও কিন্তু এই ভূমিদুন্দুবির মতোই খুব গুরুত্বপূর্ণ, যে মানুষ ধনুরবাদ্যম সর্বপ্রাচীন, মানে লিউট বা বীণার মধ্যে ধনুরবাদ্যমই সর্বপ্রাচীন, কারণ ধনুকের মতো সেটা দেখতে। আমরা ধনুকে কি করি, তীরটা চালাই কিন্তু একটা তার একটা টেনে, তো ওই তারটাকে যখন হাত দিয়ে টানা হচ্ছে তখন মানুষ দেখতে পাচ্ছে বা এখানেও তো একটা সুন্দর শব্দ বেরোচ্ছে। এবং এক্ষেত্রে একটা তার টানলে দেখতে পাবেন আপনারা যে একটা তার যখন টানা হয় শব্দটা শুরু হয় এবং শব্দটা কিন্তু কিছুক্ষণ সময় ধরে স্টে হয় এবং সেই তারের সংখ্যা বাড়াতে বাড়াতেই কিন্তু ধনুরবাদ্যমের একটা আবিষ্কার বলা যেতে পারে। এটাও কিন্তু অরণ্যে একটা কিছু মানুষের কিছু জানানোর জন্য, কোনো শব্দ পৌঁছে দেওয়ার জন্য কিন্তু এই বাদ্যযন্ত্রের তৈরি। পরবর্তীকালে কিন্তু ধীরে ধীরে এই বাদ্যযন্ত্র মিউজিক্যাল এন্টারটেনমেন্টের পার্ট হয়ে যায় এবং তারপরে প্রজ্ঞানানন্দ বলছেন যে সুশিরো বা হলো ইনস্ট্রুমেন্ট, বাঁশি জাতীয় জিনিসের উদ্ভব এবং একদম শেষে হচ্ছে ঘনবাদ্যের উদ্ভব। এখন প্রাচীন ভারতীয় সাহিত্যের দিকে একবার দেখব যে বৈদিক সাহিত্য থেকে আমরা কি কি ধরনের ইনস্ট্রুমেন্ট বাদ্যযন্ত্রের কথা জানছি। দুন্দুভি, বীণা, কড়কড়ি ধরে নেওয়া একটা বীণারই ধরন, খণ্ডবীণা, আড়ম্বর, এই ধরনের তো আমরা লিস্ট পাচ্ছি। যেমন পাণিনি খুব গুরুত্বপূর্ণ ভাবে বলছেন বীণা, মৃদঙ্গ এবং পাবানাকের কথা। এখন এই পাবানাক শব্দটাকে অনেকে অনেকভাবে ব্যবহার করেছেন, কিন্তু মনে করা হয় এটা একটা ওয়ান কাইন্ড অফ স্মল টাইপ অফ ড্রাম। আবার পরিবাদকের কথা বলেছেন, পরিবাদককে যিনি বীণা বাজায়, অর্থাৎ যিনি বীণা বাজাচ্ছেন তিনি পরিবাদক। মার্দঙ্গিক কথাটা রয়েছে, যিনি মৃদঙ্গ বাজাচ্ছেন। মাড্ডুকো শব্দটাও কিন্তু মৃদঙ্গ বাদক হিসাবে ব্যবহৃত হয়েছে, কিন্তু মাড্ডুকো বা স্মল যে ড্রাম সেটা কিন্তু অন্যান্য টেক্সটে স্মল ড্রাম হিসেবে ব্যবহৃত হয়েছে। এই এত ধরনের যে ধরন, মানে একটা বীণা বা একটা ড্রামের এতগুলো, বা ঘনবাদ্য, সুশিরবাদ্যের, বেনু, তারপরে আমরা বাঁশি, এই যে শব্দগুলো পাচ্ছি, এত ধরন আমরা পাচ্ছি যে সেখান থেকে বোঝা যাচ্ছে যে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের মানে এন্টারটেনমেন্টের মধ্যে মানে যন্ত্র সঙ্গীতের কিন্তু একটা গুরুত্বপূর্ণ জায়গা ছিল। এবং সব থেকে আপনারা দেখতে পারবেন রামায়ণে কিন্তু লিস্টটা লম্বা। বীণা, মাড্ডুকো, পটজ, বিপাঞ্চি, ডিন্ডিম, আড়ম্বর, শঙ্খ, বেরি, পানাক, মুরজ, মৃদঙ্গ, চেলিকা। এখন এইটা কি প্রসঙ্গে এসেছে যে এতগুলো বাদ্যযন্ত্রের নাম একসঙ্গে? যখন বানর অধিপতি লঙ্কা ভ্রমণ করে এবং তিনি লঙ্কার অন্দরমহলে গিয়ে তিনি রাবণের অনেক স্ত্রী ছিল তাদের যখন তিনি দেখেন, কি অবস্থায় দেখেন না, তারা প্রত্যেকেই মদ্যপানাসক্ত এবং ইনটক্সিকেটেড অবস্থায় কোনো না কোনো এই এতগুলো বাদ্যযন্ত্রকে আলিঙ্গন করে তারা শুয়ে আছেন। এবং তারা বলছেন যে কিরকম ভাবে না, কেউ তার পুত্রকে অনেকদিন পর দেখেছেন, ঠিক সেরকম যেভাবে একটা মানুষ পুত্রকে আলিঙ্গন করে থাকে ঠিক সেইভাবে কিন্তু আলিঙ্গন করে আছে। খুব ইন্টারেস্টিংলি ভাবে রামায়ণে কিন্তু এই এত ধরনের বাদ্যযন্ত্রের কথা আসে এবং রামায়ণের রাম এবং রাবণ প্রত্যেকেই কিন্তু মিউজিক রিলেটেড বিষয় কিন্তু যথেষ্ট পারদর্শী ছিল এবং রাবণের একাধিক স্ত্রীর কথা বলা হচ্ছে যারা কিন্তু ভীষণ ভালো বাদ্যযন্ত্র বাজাতে পারতেন। তার খুব স্পষ্ট আমরা চিহ্ন আমরা দেখতে পাচ্ছি। এবার ভাস্কর্যে চলে যাব, যে চার ধরনের উপস্থাপনার কথা আমরা নাট্যশাস্ত্রে পাই, যে তার চারটে ধরন।
সেটা আমাদের ভাস্কর্যে কিভাবে এসেছে। প্রথমেই আমরা স্ট্রিং ইনস্ট্রুমেন্টের কথা বলবো। স্ট্রিং ইনস্ট্রুমেন্টের মধ্যে গিটার ধরনের, অর্থাৎ ঠিক এখন যে ধরনের গিটার, ঠিক সেই ধরনের গিটার আপনারা দেখতে পাচ্ছেন গন্ধারে। এটা 2nd সেঞ্চুরি বিসি, বুদ্ধ বসে আছেন এবং গিটার বাজাচ্ছেন। এই সেম ধরনের গিটার, একদম সমধর্মী গিটার আমরা অমরাবতীতে পাচ্ছি। মাঝখানে যে ব্যক্তি আছেন তিনি গিটার বাজাচ্ছেন এবং একদম বাজাচ্ছেন এই অবস্থায়। আলাদা করে ভাস্কর্যে তো বাদ্যযন্ত্রের উপস্থাপনা রয়েছে, কিন্তু কোনো মনোরঞ্জনকারী যে সেটা বাজাচ্ছেন, সেই পারফরমেন্সের চিত্র, সেটা কিন্তু উভয় ভাস্কর্য থেকেই খুব পরিষ্কার। এবার আসি ধনুরবাদ্যম। নাগার্জুনকোন্ডা এবং মথুরাতে এই ধনুরবাদ্যম কিন্তু দেখা যাচ্ছে ঠিক যেমন ভাবে ধনুরবাদ্যম ধনুকের মতোই, এবং তারগুলো কিন্তু ভীষণ পরিষ্কার। এটা মথুরাতে একটা ইনার কোটের একটা চিত্র, যেখানে 3 জন মহিলা, একজন গান করছেন, একজন পেছনে বাঁশি বাজাচ্ছেন এবং ধনুরবাদ্যমের জায়গাটা পরিষ্কার। আপনারা যদি এখানে, যেহেতু আমি শুধু স্তূপের ভাস্কর্যের কথা বলবো, আপনারা যদি একটু মনে করতে পারেন যে সমুদ্রগুপ্তের যে বীণা বাদনের চিত্র, সেটাও কিন্তু অনেকটাই ধনুরবাদ্যমের ধরনেরই বীণা উনি বাজাচ্ছেন, যেটা বীণা বাদনরত, যেটা ওনার মুদ্রাতে আমরা দেখতে পাচ্ছি সমুদ্রগুপ্তের, ঠিক এই ধরনের, যেটা নাগার্জুনিকোন্ডা এবং মথুরাতে ছিল। আর গান্ধারে কিন্তু আর অমরাবতীতে আমরা দেখতে পাচ্ছি এই ধরনের গিটার টাইপ। তাহলে এই দুটো টাইপ হলো, এবং তৃতীয় টাইপ আমরা লম্বাকৃতি বা লং লিউড বলছি, এটাও কিন্তু গান্ধারে পাচ্ছি। মূলত আরো অনেক ভাগ আছে, কিন্তু আমরা সমস্ত ভাস্কর্যগুলো যদি দেখি যেখানে বীণা উপস্থাপিত হয়েছে, সেখানে কিন্তু এই গিটার টাইপ, লং লিউড এবং কিন্তু ধনুরবাদ্যমের একটা উপস্থিতি রয়েছে। আমি জানি না গান্ধারে কিন্তু এই ধরনের ধনুরবাদ্যম আমার এখনো পর্যন্ত চোখে পড়েনি। অনেক গান্ধারের যে বীণাগুলো, তার মধ্যে একটা কোথাও গিয়ে একটা বৈদেশিক সভ্যতা, একটা হেলেনিস্টিক কালচারের কিন্তু প্রভাব ছিল, তাই জন্য ওখানকার লিউট, ওখানে বাদ্যযন্ত্রগুলো এবং সেই উপস্থাপনার মধ্যেও একটা মথুরা থেকে কিন্তু আমরা পার্থক্য লক্ষ্য করি। নেক্সট হচ্ছে ড্রাম, যেটা আমরা বললাম অবনব। এটা মথুরাতে একদম সিটিং ড্রাম, একজন মহিলা বসে বাজাচ্ছেন। এটা শুঙ্গ পর্বের এবং এটা একটা টেরাকোটা আর্টের উপর এই ধরনের ড্রাম ছিল। মথুরাতে আমরা মৃদঙ্গ ধরনের দেখতে পাচ্ছি, যেটা একদিক থেকে বাজাচ্ছেন একজন আর্টিস্ট, একজন ভদ্রলোক, একজন ব্যক্তি, এবং একদম মৃদঙ্গ ঠিক যেভাবে বাজিয়ে পারফর্ম করে খোল, ঠিক সেই রিপ্রেজেন্টেশন আমরা মথুরা থেকে পাচ্ছি। অবনদ্ধ বাদ্যযন্ত্র, এবং গন্ধার থেকে অবশ্যই পাচ্ছি এক ড্রাম, যেটাকে আমরা বিট করে বাজাই, হাতে না, কোনো কিছু দিয়ে, বড় ধরনের ড্রাম। এখানে 3 জনই মিউজিশিয়ান, কেউ বাঁশি বাজাচ্ছেন, কেউ নাচ করছেন এবং কেউ ড্রাম বাজাচ্ছেন। এটা টোটাল পারফরমেন্স, বারবারই যে কথাটা বলছি, একটা সামগ্রিক একটা পারফরমেন্সের মতো করেই কিন্তু আমাদের ভাস্কর্যে এর উপস্থাপনা রয়েছে। সুশিরবাদ্য, মথুরাতে বাঁশি বাজাচ্ছেন, এই ধরনের বাঁশি খুবই দেখা যায়। সারনাথেও এই ধরনের বাঁশি, এটা গুপ্তকালীন একটি আর্ট। সাংঘোলের কথাটা বলবো, যেখানে সাংঘোলে একজন নারী, তিনি এক হাতে মদ্যপানের একটা ওয়াইন ভেসেলস নিয়েছে এবং আর এক হাতে ওনার বাঁশি। সবসময় মদ্যপান বা কোনো রকমের খাদ্য খাচ্ছে, এগুলো মিউজিক্যাল এন্টারটেনমেন্টের সাথে অদ্ভুত, মানে সেটা আমি গান্ধারেও দেখাবো যে কিভাবে ওয়াইন ড্রিঙ্কিং আর মিউজিক একসাথে চলছে। আর আপনারা পরের একটি ভাস্কর্যে দেখতে পাবেন মাউথ অর্গান, কমপ্লিটলি যেরকম ধরনের মাউথ অর্গান বাজায়, মাঝখানটা এরকম বাজিয়ে, ঠিক সাংঘোলের রিপ্রেজেন্টেশনটা কিন্তু একদম তাই। সুতরাং বীণারও কিন্তু ধরন, মাউথ অর্গানের একটা ধরন আমরা আলাদা করে পাচ্ছি। এবং শঙ্খ, যেটা আমি প্রথমেই বলেছি যে শঙ্খের উপস্থাপনা, মানে বিষয়টা হচ্ছে সুশির বাদ্যযন্ত্রের বা হলো ইনস্ট্রুমেন্টের খুব একটা গুরুত্বপূর্ণ দিক, যেটা আমরা ডে টু ডে অ্যাক্টিভিটির মধ্যে আমাদের আছে। এটি নাগার্জুনিকোন্ডার একটি ভাস্কর্য, যেটা মায়াদেবী গৌতম বুদ্ধের জন্মের সময়, শিশু বুদ্ধের জন্মের সময় তিনি শালবঞ্জিকা, শাল গাছ স্পর্শ করে রয়েছেন। 4 জন লোকপাল শিশুকে আলিঙ্গন করার জন্য প্রস্তুত, এবং এটা যেহেতু একটা ভীষণ অসপিশিয়াস মোমেন্ট, তাই জন্য পেছনে কিন্তু শঙ্খ বাজাচ্ছে, ড্রাম বাজাচ্ছে। তো সেখানে একদম শঙ্খ বাজাচ্ছে এরকমই একটি ভাস্কর্য আমি নির্বাচন করেছি। দেখতে পাচ্ছেন ঠিক পেছনের 4 জনের মধ্যে মাঝখানের একজন মহিলা। আচ্ছা, এই চোঙা ধরনের, যেটা মুখ থেকে এরকম ভাবে বাজানো হতো, এটাও হলো ইনস্ট্রুমেন্টের
উদাহরণ। আচ্ছা, এবার ঘনবাদ্যতে চলে যাই। ঘনবাদ্য প্রথমেই বলেছিলাম ওই ঝনঝনি বা ওই টাইপের যেটা বাচ্চাদেরকে আমরা ভোলানোর জন্য কাঁদলে ইউজ করি, ঠিক সাঙ্গলেও মাদার অ্যান্ড চাইল্ডের যে ডেপিকশন আছে সেখানে কিন্তু মা বাচ্চাকে ওই ঘনবাদ্য দিয়ে একটা ছোট্ট একটা খেলার জিনিস দিয়ে কিন্তু ভোলাচ্ছেন। আচ্ছা, এখানে কিন্তু আমরা করতাল দেখতে পাচ্ছি, দুজন মিউজিশিয়ান, একজন গিটার টাইপ ইনস্ট্রুমেন্ট বাজাচ্ছেন, স্ট্রিং ইনস্ট্রুমেন্ট, একজন করতাল। এখানে পরের ভাস্কর্য আমরা তাই দেখছি, একটু আয়তনে বড়, এবং এরপরে যে ভাস্কর্যটি আমরা দেখতে পাচ্ছি সেটা তো হচ্ছে একদিকে যেমন ওয়াইন ড্রিঙ্কিং এর একটা পাত্র আছে, অন্যদিকে কিন্তু গান্ধারে আমরা দেখছি যে জাইলোফোন। জাইলোফোন কখনো হাত দিয়েও বাজানো যায়, বেশিরভাগ ক্ষেত্রে জাইলোফোনের সাথে কিন্তু একটা লং স্টিক থাকে যেটা দিয়ে বাজানো যায়, দুটোই সলিড। সুতরাং জাইলোফোনও অতি অবশ্যই ঘনবাদ্যের রিপ্রেজেন্টেশন। এখনকার দিনে আমরা ঠিক যে যে ধরনের বাদ্যযন্ত্র ব্যবহার করি বিভিন্ন পারপাসে, আমরা যদি ভাস্কর্যে দেখি সেই সব বাদ্যযন্ত্রের কিন্তু একটা ভীষণ উপস্থাপনা সুন্দরভাবে দেখতে পাচ্ছি। এবং এক্ষেত্রে কিন্তু বিনোদনের অন্যান্য ধরনের ক্ষেত্রে হয়তো সাহিত্য এবং ভাস্কর্য একই সূত্রে কথা বলে না, কিন্তু সাংগীতিক বিনোদনের ক্ষেত্রে বিশেষত এই বাদ্যযন্ত্রের উপস্থাপনার ক্ষেত্রে কিন্তু একই সূত্রে বাঁধা। এখন আলাদা করে বাদ্যযন্ত্র তো দেখলাম, এর সাথে সাথে যে জিনিসটা দেখবো যে ভাস্কর্যে কিভাবে একই সাথে একটা এন্টারটেনমেন্টের চিত্র, যেখান থেকে অন্যরা মন দেখছে অর্থাৎ সেটা উপস্থাপিত হচ্ছে। এটা মথুরাতে যে পেছনে দুজন খাওয়া দাওয়া করছে আর দুজন নাচ করছে। পাওয়ার এইটা বিখ্যাত, যেটা অর্কেস্ট্রাল প্রেজেন্টেশন বলি, যে একজন স্ট্রিং ইনস্ট্রুমেন্ট দুজনা বাজাচ্ছে, একজন ধনুরবাদ্যম বাজাচ্ছে, একজন গিটার টাইপ ইনস্ট্রুমেন্ট বাজাচ্ছে, পেছনে ড্রাম বাজাচ্ছে, অর্থাৎ একটা অর্কেস্ট্রাল প্রেজেন্টেশন ইন টোটাল, মাঝখানে একজন নৃত্যশিল্পী নাচ করছেন। ভারতেও কিন্তু এই ধরনের ডেপিকশন আমরা পাই। চারজন প্রতিকৃতিকে আপনারা দেখতে পাচ্ছেন, ডান্সার, তাদের হাতের যে মুভমেন্ট সেটা থেকে বোঝা যাচ্ছে কিন্তু তারা পারফর্ম করছে। আর তার পাশে কিন্তু বসে আছেন যারা তার সাথে ইনস্ট্রুমেন্ট বাজাচ্ছেন, মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট তারা, এবং ওপরের মানুষটা কিন্তু সেই পারফরমারটা খুব অতি উৎসাহে দেখছেন। অর্থাৎ তারা পারফর্মিং, যেটা একটা ভিজুয়ালস আর্ট, সেটা আমরা দেখে মানুষ আনন্দ পাচ্ছে। এই ধরনের ডেপিকশন কিন্তু ভিজুয়ালস আর্টসে আমাদের উঠে আসছে। সমধর্মী একটি ভাস্কর্য যেটা ভারত থেকে আমরা পাচ্ছি। এখানে ইন্টারেস্টিংলি আমি বুঝতে পারছি না কতটা আপনারা দেখতে পাচ্ছেন, চারজন ফিমেল ডান্সারের সাথে তাদের হাতের পশ্চারটা কিন্তু ঠিক আগের স্কাল্পচারের মতোই। এখানে কিন্তু ওই ধনুরবাদ্যম এবং এই ধনুরবাদ্যম বাজাচ্ছেন এবং মাঝখানে ড্রাম বাজাচ্ছেন, এটা তো আছেই। খুব ভালোভাবে যদি দেখেন, একজন সামনে একটা ছোট্ট চাইল্ড আর্টিস্ট, একজন নৃত্যশিল্পী, অর্থাৎ বাচ্চারাও কিন্তু এরকম পারফর্ম করতো, তার কিন্তু খুব বড় উদাহরণ এই ভারতের এই স্কাল্পচারটা। চাইল্ড আর্টিস্ট একটা ছোট্ট বাচ্চা পারফর্ম করছে। স্তূপ পুজো বা এমনি যে কোনো রকমের পুজোতে যে প্রসেশন যায়, সেখানেও কিন্তু মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট বা বাদ্যযন্ত্র এই ধরনের মনোরঞ্জনকারীদের একটা বিশাল জায়গা ছিল। যেমন এখানে সাঁচিতে স্তূপ আরাধনার একটা চিত্র পাচ্ছি, যেখানে বিবিধ রকমের ইনস্ট্রুমেন্ট রয়েছে। এটা তো একটা কোর্ট, আগেও আমি দেখিয়েছি এই ডেপিকশনটা, যেখানে একটা ইনার কোর্টের একটা চিত্র, একটা ছোট্ট গ্যাদারিংস যেখানে একজন বাজাচ্ছেন একজন গান করছেন, দুজন বাজাচ্ছেন একজন গান করছেন। মথুরাতেও এটা একটা রিলিজিয়াস প্রসেশনে যাচ্ছে। অমরাবতীর এটা দেখেছি, এটাও কিন্তু ইন টোটালিটি একজন বাদ্যযন্ত্র বাজাচ্ছেন এবং নৃত্যশিল্পী নাচ করছেন। ফণিগিরির এই ভাস্কর্যটা দেখি আমি ভাস্কর্যের জায়গাটা শেষ করবো এবং অন্য সেগমেন্টে যাব। আমরা ঠিক যেমন রামায়ণে পেয়েছিলাম যে তার রাবণের স্ত্রীরা ইনটক্সিকেটেড অবস্থায় নানান রকম বাদ্যযন্ত্রকে আলিঙ্গন করে আছে, এবং এই সমধর্মী একটা কাহিনী কিন্তু আমরা মহাবস্তুতে পাই। ঠিক সেই ধরনের ডেপিকশন কিন্তু আমরা ফণিগিরি থেকে পাচ্ছি, যেখানে আপনারা দেখুন প্রত্যেকটা নারী কিন্তু কোথাও গিয়ে একটা অচৈতন্য অবস্থায় রয়েছেন, তাদের শারীরিক ভঙ্গিমা সেটা প্রকাশ করছে, এবং তারা কিন্তু প্রত্যেকেই কোনো না কোনো বাদ্যযন্ত্র আলিঙ্গন করে রয়েছে। সুতরাং প্রত্যেকটা ভাস্কর্য থেকে কিন্তু যে কাহিনী বা যেগুলো আমরা প্রাচীন ভারতীয় সাহিত্যে পাচ্ছি তার কিন্তু সুন্দর প্রতিচ্ছবি আমরা ভাস্কর্যে দেখতে পাচ্ছি। এবার চলে আসবো স্থান ও কালের বিষয়ে। যে কোনো মিউজিক্যাল পারফরমেন্সের ক্ষেত্রে কিন্তু স্থান এবং কাল খুব গুরুত্বপূর্ণ। মঞ্চ বৈদিক পরবর্তী সময় থেকে যে কোনো সাংগীতিক উপস্থাপনার জন্য খুব গুরুত্বপূর্ণ জায়গা নিয়ে নিল, কিন্তু প্রাথমিক অবস্থায়
এই ধরনের বিষয়গুলো কিন্তু ছিল বৈদিক যাগযজ্ঞ কেন্দ্রিক পারফরমেন্স। দুটো কারণে মঞ্চের প্রয়োজনীয়তা হলো। এক নম্বর, যে বৈদিক পরবর্তীকালে এই পারফরমেন্স গুলো শুধুমাত্র যাগযজ্ঞ রিলেটেড বিষয়ের সাথে যুক্ত থাকলো না, এবং মুক্ত মঞ্চে বা মুক্ত ওপেন এয়ারে পারফর্ম করার ক্ষেত্রে কিছু সমস্যা তৈরি হলো। এক নম্বর, যখন মাঝখানে কোনো ব্যক্তি পারফর্ম করছেন, তার যদি সেটা ওপেন এয়ারে হয়, মুক্ত আকাশে হয়, তাহলে তার চারদিকে প্রত্যেকটা ডাইরেকশনেই তার অডিয়েন্স থাকবে। কিন্তু পারফর্ম যিনি করছেন তিনি একটা ডাইরেকশনে পারফর্ম করছেন, তাহলে তার ফেশিয়াল এক্সপ্রেশন, তার শব্দ শোনা যাচ্ছে না। এবং এখানে যেহেতু কোনো বাধা নেই, তাহলে অনেক দূর পর্যন্ত অডিয়েন্সরা বসছে, তারা অনেক সময় পারফরমেন্স দেখতে পাচ্ছেন না। এটা একটা গুরুত্বপূর্ণ কারণ। এবং দ্বিতীয় কারণ হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ, জীবজন্তুদের আক্রমণ, অর্থাৎ পারফর্মারদের ওপর নানান রকমের একটা আক্রমণ বা আঘাত আসতে শুরু করলো, যার জন্য আস্তে আস্তে মঞ্চের প্রয়োজনীয়তা, এই সাংগীতিক বিনোদনের জন্য প্রয়োজনীয়তা তৈরি হলো। এবং ভরত 3 ধরনের মঞ্চের কথা বলেছেন, বৃহদায়তন, মধ্যম আয়তন এবং ছোট। সেখানে তিনি মধ্যম আয়তনের মঞ্চকে কিন্তু অধিক উপযোগী বলছেন, কারণ সেই একই কারণ যে যখন এনক্লোজড কোনো মঞ্চ বা একটা ঢাকা জায়গায় করছেন, তখন কিন্তু মধ্যম আয়তন হলে ফেশিয়াল এক্সপ্রেশন থেকে শুরু করে তার বক্তব্য একদম শেষ অবধি অডিয়েন্সের কাছ পর্যন্ত পৌঁছাবে। এবং এই মঞ্চের যিনি উপবিষ্ট হয়ে যিনি পারফর্ম করছেন, তার যে শব্দ, সেই শব্দ কিন্তু অডিটোরিয়ামের যে দেওয়াল সেখানে রিফ্লেক্ট আঘাত পেয়ে কিন্তু সরাসরি অডিয়েন্স সেটা সুন্দরভাবে শুনতে পায়। তাহলে মঞ্চ কিন্তু একটা খুব বৈজ্ঞানিক জায়গা মিউজিক্যাল এন্টারটেনমেন্টকে পরিবেশন করার জন্য। রঙ্গ, শিল্পশালা, রঙ্গশালা, প্রেক্ষা, এই ধরনের শব্দ আমরা প্রাচীন ভারতীয় সাহিত্যে পাচ্ছি। রঙ্গের 4টি ভাগ ভরত বলেছেন। রঙ্গপীঠ, যেখানে মূল অভিনয়ের জায়গা রয়েছে, রঙ্গশীর্ষ, সহায়ক অভিনয়ের জায়গা রয়েছে, নেপথ্য বা সাজগৃহ, যেটা মূল মঞ্চের পেছনে থাকছে, এবং প্রেক্ষা বা যেখান থেকে শ্রবণশালা, যেখান থেকে মানুষ বসে দেখছে। এখন এই মঞ্চ বা প্রেক্ষাগৃহ স্থাপনের ক্ষেত্রে কি কোনো নিষেধাজ্ঞা ছিল? আবার যদি আমি নর্মেটিভ টেক্সট বা উপদেশমূলক সাহিত্যের দিকে তাকাই, তাহলে দেখব মনু বলছেন নগরের কেন্দ্রে একেবারেই প্রেক্ষা স্থাপন করা উচিত না। যদিও বা সেখানে স্থাপিত হয়, সেখানে আবারও বলছেন তিনি গুপ্তচর নিয়োগ করতে হবে। এবং কৌটিল্য বলছে কোন নগরের কেন্দ্রে কিন্তু প্রেক্ষা স্থাপন করা যাবে না, কারণ কি হবে না, তখন তার আশেপাশে অনেক মনোরঞ্জনকারীরা ঘোরাফেরা করবে, নট, নৃত্য, গীত বা মানে যারা বাদক তারা থাকবে, তারা কি করবে, সাধারণ মানুষের প্রাত্যহিক কাজে মানে একটা বাধা সৃষ্টি করবে। কিন্তু প্রেক্ষা স্থাপনের কথা কিন্তু কৌটিল্য বলছেন, এবং বলছেন তারাই প্রেক্ষাগৃহে গিয়ে এই সাংগীতিক বিনোদনের স্বাদ পেতে পারবে যারা কিন্তু ট্যাক্স দেন বছরে, যারা দেন না তারা কিন্তু সেখানে যেতে পারবেন না। কিন্তু এই প্রেক্ষাতে গিয়ে আলাদাভাবে গিয়ে এইরকম কোনো মঞ্চ উপস্থাপনা দেখার ক্ষেত্রে মহিলাদের ক্ষেত্রে কিন্তু নিষেধাজ্ঞা ছিল। কৌটিল্য বলছেন কোনো নারী যদি কোনো নারীর সাথে গিয়ে দেখেন, তাহলে কিন্তু তার 6 পণ জরিমানা হবে। তিনি যদি কোনো পুরুষ সঙ্গীর সাথে যান, তাহলে তার 16 পণ অবধি তার জরিমানা হতে পারে। সুতরাং প্রেক্ষাগৃহ স্থাপনের ক্ষেত্রে কিন্তু নিষেধাজ্ঞা ছিল, এবং সেখানে গিয়ে দেখার ক্ষেত্রেও কিন্তু সর্বসাধারণের নারী পুরুষ সমানভাবেই সেখানে যাওয়ার ক্ষেত্রে কিন্তু একটা সামাজিক বিধিনিষেধ ছিল, সেটা খুব পরিষ্কার। আমরা যদি ছত্তিশগড়ের সীতাবেঙ্গা কেভের কথা বলি, এখানে কিন্তু একটা সুন্দর মঞ্চের একটা পরিবেশ আমরা জানি, আমরা দেখতে পাবো। এবং যে কোনো মঞ্চ উপস্থাপনার ক্ষেত্রে কাল বা সময়, কোন সময় কোন ধরনের উপস্থাপনা প্রয়োজন, এটাও কিন্তু বলে দিচ্ছেন ভরত, যে একদম ভোরবেলা আর একদম মধ্যরাত্রি ব্যতীত এবং সকাল এবং বিকালের আরাধনার সময়টা ছাড়া যে কোনো সময় পারফর্ম করা যাবে, কিন্তু সন্ধ্যাবেলার পারফরমেন্স গুলোর মধ্যে অনেক বেশি যেন মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টাল মিউজিকের একটা প্রভাব থাকে, সেখানে ইরোটিক সেন্টিমেন্ট যেগুলো থাকবে সেগুলো তিনি বলছেন সন্ধ্যের সময় পারফর্ম করতে। সুতরাং স্থান এবং কাল, প্রেক্ষা এবং কোন সময় কি করবে সেই নিয়ে কিন্তু সুন্দরভাবে একটি ডাইরেকশন আমরা পাচ্ছি। নেক্সট এবং লাস্ট যে সেগমেন্টে আমি যাব, আমি প্রথমেই বলেছি মনোরঞ্জনকারীদের ছাড়া সাংগীতিক বিনোদনের অবস্থানকে বোঝা সম্ভব নয়।
প্রাচীন ভারতের মনোরঞ্জনকারী যারা ছিল, যারা এন্টারটেইনার ছিল, সেটা মূলত তাদেরকে আমরা দুভাগে দেখতে পারি। এক ধরনের হচ্ছে যারা কোর্ট, রয়্যাল কোর্ট বা প্রাসাদের সাথে সংযুক্ত থাকতেন, সুত, মগধ বা রয়্যাল পোয়েট যারা থাকতেন তারা। আর একটা হচ্ছে যারা ফ্রিল্যান্সার, যারা কিন্তু কোনো কোর্টের সাথে থাকতেন না, তারা ব্যক্তির জীবনে তারা এই মনোরঞ্জনের জায়গাটাকে তারা পেশা হিসেবে নিয়েছিলেন। তাদের সাহিত্যে এই নট, নর্তক, গায়ক, বাদন, চারণ, কুশীলব এই ধরনের শব্দের মাধ্যমে প্রকাশ করা হয়েছে। এবং আমরা যদি টেক্সটগুলো ভালো করে দেখি, আমরা দেখব এদেরকে একটা বাক্য বন্ধনীর মধ্যে রাখা হয়েছে। কোথাও গিয়ে এই বাক্য বন্ধনীর মধ্যে রাখার হয়তো কারণ যে নট, নর্তক, বাদক, গায়ক, চারণ, কুশীলব একটা টিম হিসাবে তারা বিভিন্ন জায়গায় গিয়ে পারফর্ম করে এবং তারা হয়তো একে অপরের কাজ করতে পারে, সো দে আর সিমিলার, লাইক এইটা বোঝানোর জন্য। কিন্তু কুশীলব শব্দটা আমাদের আলাদা করে ভাবায় যে কে কুশীলব। কুশীলবকে প্যাট্রিক অলিভাল বলছেন এরা পারফর্মার। হতে পারে যে নট, নর্তক, গায়ক, বাদন, চারণ যারা কিনা একটা জায়গায় ঘুরে ঘুরে পারফর্ম করতো, বিভিন্ন জায়গায় তারা গিয়ে পারফর্ম করতো, তাদেরকে এক কথায় কুশীলব বলা হচ্ছে। কিংবা এই পুরো টিমটাতে যিনি একটু অধিক অভিজ্ঞতা সম্পন্ন বা টিম লিডার হিসাবে কুশীলবকে দেখা যেতে পারে। এদের কৌটিল্য বলছেন এরা কিন্তু ফ্রিল্যান্সার, এদের কোনো আয়ের নির্দিষ্ট জায়গা নেই, কারণ এদের আয়টা নির্ভরশীল কিন্তু পারফরমেন্সের ওপরে। কিন্তু এরা যে এক স্থান থেকে এক স্থানে গিয়ে গিয়ে পারফর্ম করতো, সেটা একটা জরিমানার প্রসঙ্গে আমরা বুঝতে পারি, যেখানে কৌটিল্য বলেছেন বর্ষার সময় কিন্তু এরা একটা জায়গা থেকে একটা জায়গায় গিয়ে ঘুরে পারফর্ম করতে পারবে না, তাহলে তাদের 12 পণ কিন্তু ফাইন হবে, জরিমানা হবে। কিন্তু মোটামুটি ভাবে এই কুশীলবদের আয়ের জায়গাটা কত না 250 পণ, তাহলে তাদের রোজগারের জায়গাটা কিন্তু যথেষ্ট কম ছিল। এখন দুটো জাতকের কথা আমি বলবো, একটা হচ্ছে গুটিল জাতক আর আরেকটি হচ্ছে পদকুশল মানব জাতক। এই গুটিল জাতকের কথা আমি এই জন্যই বলবো, এখানে একটা বীণা বাদক পরিবারের কথা বলা হয়েছে, একটা মিউজিক্যাল ফ্যামিলির কথা বলা হয়েছে, যেখান থেকে গুটিল বিলং করেন। তিনি হচ্ছে অসাধারণ একজন বীণা বাদক। আর মুশিল ছিলেন বীণা বাদক, কিন্তু তার পারদর্শিতা কখনোই গুটিলের মতো ছিল না। একসময় কি হলো, উজ্জয়িনীতে উৎসব হলো, একটা উৎসব পালনের একটা মুড তৈরি হলো, যেখানে কতজন ট্রেডার্স, মার্চেন্টরা, বণিকরা তারা মুশিলকে ভাড়া করে আনলো তার বীণা বাজনা শোনার জন্য। তারা যখন শুনছেন, তারা শুনছেন আর হতাশ হচ্ছেন। তারা তো গুটিল বেনারসের যে বিখ্যাত বীণা বাদকের বাজনা তারা শুনেছেন, ভীষণভাবে মুশিল তাদেরকে ইনফ্লুয়েন্স করার চেষ্টা করছেন তার বীণা বাজনা দিয়ে, কিন্তু আলটিমেটলি তিনি ব্যর্থ হলেন। এবং মুশিল জিজ্ঞেস করলেন, আপনারা কি এমন কাউকে চেনেন যিনি আমার থেকেও ভালো বীণা বাজান? তখন তারা এই মার্চেন্ট ট্রেডার্সরা তখন এই মুশিলাকে গুটিলের কথা বলল এবং বললেন যে আপনি চলুন তার কাছ থেকে বীণা বাজানো শিখবেন। এক্ষেত্রে আমি এই কাহিনীটা, জাতকের কাহিনীটা এই জন্যই বললাম যে বীণা বাজানোই কিন্তু একজন মানুষের আলাদা প্রফেশন। এই উৎসবে কিন্তু কোনো স্বরসঙ্গীতের কাউকে কিন্তু এরা হায়ার করে আনিনি, একটা যন্ত্রসঙ্গীত বীণা বাদক একটা মুশিলকে কিন্তু এরা এনেছিলেন, যে আমি যন্ত্রসঙ্গীত শুনবো আমার ফ্রি টাইমে। কিন্তু তাদের পারদর্শিতার কতটা তফাৎ। সুতরাং এরা সমাজে আলাদা পেশাদার গোষ্ঠী হিসেবে কিন্তু নিজেদের অবস্থানটাকে অলরেডি তৈরি করে ফেলেছিল। এবং পদকুশল মানব জাতকে একটা কাপলের কথা আমরা জানি, তারা ডান্সার কাপল, তারা কিন্তু বীণা নিয়ে বিভিন্ন জায়গায় গিয়ে গিয়ে পারফর্ম করতো ঘুরে ঘুরে। সুতরাং সাহিত্যে যেমন আছে, লেখমালাতেও কিন্তু মনোরঞ্জনকারীদের একটা প্রফেশনাল গ্রুপ হিসেবে আমরা পাই। মথুরার দুটি দানলেখর কথা এখানে বলবো, যে দানলেখতে শৈললক শব্দটা ব্যবহার হয়েছে, এখানে আমি এইচ লুডার্স এর ট্রান্সলেশনটা ইউজ করেছি। তিনি শৈললককে বলেছেন অ্যাক্টর বা অভিনেতা। অভিনেতার দুজন পুত্র একত্রে দান করছেন, একটা জৈন ধর্মের একটা জায়গায় তারা দান করছেন, একটা স্ল্যাব দান করছেন এবং সেখানে লিখছেন যে আমার পিতা কিন্তু, আমার বাবা কিন্তু শৈললক মথুরার একজন অ্যাক্টর। অর্থাৎ এখানে অ্যাক্টর কিন্তু ডাইরেক্ট ডোনার নয়, তার সন্তানরা তাকে পরিচয় দিচ্ছেন তার পরিচয়ের সাপেক্ষে। এবং আরেকটি ইনস্ক্রিপশনে আমরা নাটক শব্দটা পাই, যেটা এইচ লুডার্স ট্রান্সলেশন করেছেন ডান্সার হিসাবে। এই ডান্সারের কিন্তু স্ত্রী বা ওয়াইফ ডোনেট করছে। অর্থাৎ দুটো ক্ষেত্রেই কিন্তু মনোরঞ্জনকারীদের জায়গাটা অ্যাজ আ প্রফেশনাল গ্রুপ আমরা জানছি। কারণ মথুরার দানলেখগুলোকে যদি ভালো করে আপনারা দেখেন, দেখতে পাবেন যে এখানে কিন্তু ধর্ম, জাতি, বর্ণের কথা উঠছে না।
বারবার আসছে বিভিন্ন মানুষের পেশা, অর্থাৎ পেশাই মানুষের সামাজিক অবস্থানটাকে নির্ণয় করছে। তাই কারোর স্ত্রী, কারোর পুত্র, তারা কিন্তু তাদের পরিবারের মনোরঞ্জনকারীদের পেশার কথাটা অতি সসম্মানে বলছেন দানলেখতে। তাহলে কোথাও গিয়ে তাদের একটা সমাজে স্থান ছিল। কিন্তু আবারও বলবো, বিভিন্ন রকমের সাহিত্যে মনোরঞ্জনকারীদের প্রতি দৃষ্টিভঙ্গিটা কিন্তু বড়ই নিম্ন ছিল। যেমন মনু বলছেন, মনোরঞ্জনকারীদের একেবারে রাজ্য থেকে বিতাড়িত করে দাও, তাদের হাত থেকে খাদ্য পর্যন্ত গ্রহণ করা যায় না। যাজ্ঞবল্ক স্মৃতিতে বলা হচ্ছে কুশীলবদের সাক্ষী পর্যন্ত মানা যাবে না। এবং কৌটিল্যের হয়তো দৃষ্টিভঙ্গিটা মনু সংহিতায় মনুর মতো এতটা মনোরঞ্জনকারীদের প্রতি নিম্ন সূত্রে বাধা নয়, কিন্তু তিনি বলছেন এই মনোরঞ্জনকারীদের বাসস্থান কোথায় হবে না, মানে একদম আমাদের মূল বাসস্থানের একদম কেন্দ্রে তাদের রাখো, একেবারে প্রান্তে রাখো, কেন্দ্রে কিন্তু তাদের অবস্থান হতে পারে না। সুতরাং এই মনোরঞ্জনকারীদের জায়গাটা কিন্তু যতই বারবার করে এই বিষয়টা আমাদের আলাদা করে ভাবায় যে কি ধরনের মনোরঞ্জন সাংগীতিক বিনোদনের জায়গা ছিল, কিন্তু বারবার করে যখনই দেখা যায় তখন এই মনোরঞ্জনকারীদের এই এত নিম্ন সামাজিক অবস্থানটা আর একবার আমাদের চিন্তার উদ্রেক করে। এবং দানলেখর সাথে কিন্তু এখানে আমরা একটা বিভেদ দেখতে পাচ্ছি, যেখানে তারা অতি সসম্মানে তার পরিবারের মানুষরা, হয়তো তাদের পরিবারের মানুষ বলেই তাদেরকে এতটা সম্মান দিয়ে বলছেন, কিন্তু মনোরঞ্জনকারীদের অবস্থানটা উপদেশমূলক গ্রন্থে, বিশেষত কৌটিল্যের অর্থশাস্ত্র, যাজ্ঞবল্ক স্মৃতি এবং মনুসংহিতায় খুবই নিম্ন সূত্রে বাধা ছিল। আমি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনাদের সামনে রাখবো, বা যে প্রশ্ন আমার নিজের মনের, সেটা হলো এই সাংগীতিক বিনোদনের মধ্যে, যেহেতু এই সাংগীতিক বিনোদন ধীরে ধীরে একটি প্রদর্শনযোগ্য শিল্পকলায় পরিণত হলো এবং তা এখনো ভীষণভাবেই আমাদের সমাজে প্রাত্যহিক জীবনের মানে সামাজিক সাংস্কৃতিক ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ জায়গা, তাহলে সেই সাংগীতিক বিনোদনের সাথে যুক্ত ব্যক্তি মনোরঞ্জনকারীদের অবস্থানটা এত নিম্ন কেন? সেটাই যদি হয় তাহলে এত বৌদ্ধ স্তূপক্ষেত্রগুলো অবশ্যই একটা ধর্মীয় জায়গা, সেই ধর্মীয় জায়গায় ভাস্কর্যে তাদের উপস্থাপনা একদম প্রাত্যহিক জীবনের যত রকমের ভাস্কর্য আছে তার মধ্যে মিউজিক্যাল এন্টারটেনমেন্ট এবং ওয়াইন ড্রিঙ্কিং, এই দুটোর কে থিম হিসাবে ব্যবহার করার ক্ষেত্রে আমরা ভীষণভাবে তাদের একটা প্রেফারেন্স দেখতে পাচ্ছি, একটা প্রবণতা দেখতে পাচ্ছি। এটা কেন? এবং তাহলে কি বৌদ্ধ স্তূপক্ষেত্রগুলো শুধুমাত্র ধর্মীয় কারণেই ব্যবহৃত হতো না, নাকি সেটা সাধারণ মানুষ, এই ট্রেডার্স, বণিক, এদের আবাসস্থল হিসেবে ব্যবহৃত হতো? এবং আমরা জানি এই সময় লে ডোনার্সদের ডোনেশন থেকে স্তূপমনাস্টিক সাইটগুলো তৈরি হচ্ছে। সেখানে যত না বেশি বৌদ্ধের কাহিনী ভাস্কর্যে আসছে, তার থেকে বেশি প্রাত্যহিক জীবনের চিত্র আসছে, এবং সেখানে এন্টারটেনার্সরা বা মনোরঞ্জনকারীরা দের অবস্থান দেখতে পাচ্ছি। তাহলে এটাই কি বিষয় যে সাধারণ মানুষের এই জিনিসগুলো শুধু জীবন চর্চার ক্ষেত্রে না, ভিজুয়াল ডেপিকশনে দেখার ক্ষেত্রেও খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত? আমরা আরেকবারও পুরো বিষয়টা সম্পর্কে একটি কথা বলে শেষ করব, যে প্রাচীন ভারতের সাংগীতিক বিনোদনের রূপরেখা, যেটা ধীরে ধীরে পঞ্চম এবং ষষ্ঠ সপ্তম শতক থেকে যখন নাটক তৈরি হচ্ছে বা একটা আঞ্চলিকতার জন্ম হচ্ছে, যখন নাচ গান একটা আঞ্চলিক রূপ পাচ্ছে, মন্দিরগুলোর নির্মাণ, ভাস্কর্য নির্মাণের মধ্যে একটা আঞ্চলিকতার প্রভাব আসছে, তখন এই সাধারণ কোনো একটি শব্দ দিয়ে কিন্তু বিনোদনের বা সাংগীতিক বিনোদনের রূপরেখাকে বলা যায় না। কিন্তু ঠিক তার আগের অবস্থানকে আমরা এখনো যতটা বললাম চতুর্থ শতক অবধি, এটাই বলতে পারি যে সাংগীতিক বিনোদনের কিন্তু অবস্থানটা অন্যান্য বিনোদনের তুলনায় অনেকটা গুরুত্বপূর্ণ ছিল, এবং মানুষের এই বিনোদনের প্রতি প্রবণতা শুধু পালন না, সেটাকে বিনোদনের স্বাদ পাওয়া না, সে ভিজুয়ালি বা মানে দর্শনগতভাবেও কিন্তু এই বিনোদনের প্রতি মানুষের আকর্ষণ ছিল যথেষ্ট বেশি। শেষে আমি একটু কৃতজ্ঞতা স্বীকারের জায়গায় তো আমাকে আসতেই হবে, এটা আমার নিজের থেকে ভালো লাগার জায়গা। আমি এই গবেষণা, বিনোদনের বিষয়ে গবেষণা বেশ কয়েক বছর ধরে করছি, এবং আমি আমার মেন্টার্স, আমার সুপারভাইজার্সদের কথা একটু বলবো। প্রফেসর সুদীপা রয় বন্দ্যোপাধ্যায়, প্রফেসর এনশিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রি অ্যান্ড কালচার, দ্য ডিপার্টমেন্ট,
কলকাতা বিশ্ববিদ্যালয়, এবং প্রফেসর সুচন্দ্রা ঘোষ, প্রফেসর সেন্ট্রাল ইউনিভার্সিটি অফ হায়দ্রাবাদ। এনারা আমাকে যেভাবে পুরো এই বিষয়টার পুরো আমার গবেষণার জায়গাটাকে আমাকে যেভাবে সহযোগিতা করছেন, অনুপ্রেরণা যোগাচ্ছেন, আমার যে কোনো ভাবনা চিন্তাকে যেভাবে স্বীকৃতি দিচ্ছেন, আমি তাদের কাছে বিশেষভাবে কৃতজ্ঞতা জানাই। কৃতজ্ঞতা যেমন জানাবো ইন্ডিয়ান মিউজিয়ামের আধিকারিক, স্টেট গভর্নমেন্ট মিউজিয়াম মথুরার প্রত্যেকটি মানুষকে সাথে যুক্ত, তারা যেভাবে আমাকে সাহায্য করেছে। ইন্ডিয়ান মিউজিয়াম তো আছেই, মথুরা মিউজিয়াম এবং ন্যাশনাল মিউজিয়াম নিউ দিল্লি, যখনই আমি যেখানে কাজ করতে গেছি ভীষণভাবে সহযোগিতা পেয়েছি। কৃতজ্ঞতা স্বীকার করব যারা এতটা সময় দিয়ে আমার এই বক্তব্যকে শুনেছেন, ওনাদের কাছে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করি। আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করি আবারও সংলাপের প্রতিটি ব্যক্তির মানুষের কাছে, যে তারা আমাকে এই সুযোগ করে দিয়েছে আমার ভাবনা চিন্তা এবং আমার এই স্বল্প পরিসরের গবেষণাকে বিদগ্ধ মানুষদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। ধন্যবাদ। শুভরাত্রি সকলকে, ভালো থাকবেন। অনেক অনেক ধন্যবাদ ম্যামকে এত সুন্দর এবং সুন্দর করে আমাদের বুঝিয়ে বলার জন্য। আমার মনে হচ্ছিল আমি ক্লাসরুমে আবার ফিরে গেছি। তো এরপর আমরা প্রশ্নোত্তর পর্বে ঢুকে যাব। তো ম্যাম, আমার একটা প্রশ্ন ছিল। আপনি যে আলোচনাটা করলেন সত্যি খুব সমৃদ্ধ হয়েছি, এবং একটা বিষয় বলার যে সুতো, মাগধ, কুশীলব, পুরাণ, এই 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 টার্মগুলো আমরা বেদে পাচ্ছি। এরা হচ্ছে অ্যাকচুয়ালি, যতটুকু আমার জ্ঞানে, এরা হচ্ছে একটা প্রফেশনাল গ্রুপ যারা বার্ড, চারণ কবি, বিভিন্ন জায়গায় গিয়ে গিয়ে যারা পারফর্ম করেন। তো সেইখানে দেখলাম যে এই সাংগীতিক বিনোদনের ক্ষেত্রে এদের নামটা এসে গেল। এরা মূলত ধরা হয় যে রামায়ণ মহাভারত যখন রচনা হচ্ছে তখন তো এটা মৌখিক পরম্পরা, মৌখিক রচনা, তো এদের দ্বারাই এই পারফর্ম গুলো হয়েছে। যাই হোক, যেটা প্রশ্নটা আমার ম্যাম, যে আপনার কথায় বারবার এলো যে মূলত ব্রাহ্মণ্য ধর্মের যে বইগুলো আছে তার যে স্থাপত্য বা ভাস্কর্যে তার প্রভাব, এবং বৌদ্ধ, কিন্তু জৈনদের কি কিছু পাওয়া যাচ্ছে জৈন সাহিত্য বা জৈন স্থাপত্য ভাস্কর্যে? তাহলে যদি একটু বলেন, সেইটার একটু যদি কিছু বলেন। আচ্ছা, এই যে মথুরাতে আমরা যে ধরনের দানলেখগুলো পাচ্ছি, তোমরা জানবে হয়তো মথুরা কিন্তু শুধু বৌদ্ধ ধর্মের কেন্দ্র নয়। যদি মথুরার যে তোমরা পুরো জায়গাটা দেখো, যেমন কঙ্কালি টিলা মূলত, বা আরো অনেক জায়গা আছে, সেখানে কিন্তু জৈন ধর্মের জায়গাটা খুব প্রকট। এবং এই দানলেখগুলোতে আয়োগপট্ট, মানে দানের জায়গাটা খুব আছে, এবং সেটা কিন্তু একটা জৈন যে পুরো অবয়বটা তৈরি হয়, তাদের স্ট্রাকচার, এবং তার একটা গুরুত্বপূর্ণ অংশ। মানে যত ধরনের দানলেখ আমি পেয়েছি সেগুলো কিন্তু বেশিরভাগই জৈন ধর্মের পরিপ্রেক্ষিতেই দেওয়া। শুধু বৌদ্ধ শব্দটা কিন্তু এখানে ব্যবহার করা যায় না। এবং এই যে এন্টারটেইনার্সদের ডোনেশনের কথা বলা হচ্ছে, দুটোই কিন্তু জৈন ধর্মের পার্সপেক্টিভে। এবার তোমার যে প্রশ্নটা, সেটার আরেকটু মানে তোমাকে ভালো করে বলি, যে এই যে ডোনেশন গুলো, এটা কিন্তু তার ব্যক্তি মানুষের যে ধর্মের জায়গা থেকে সেই ডোনেশন গুলো হতো না। কারণ আমরা প্রচুর জায়গায় দেখেছি একজন শৈব ধর্মের উপাসক কিন্তু বৌদ্ধ ধর্মের ক্ষেত্রে তিনি ডোনেট করছেন। আবার তিনি সংঘের বাসী একজন মানে ব্যক্তি, তিনি কিন্তু জৈন ধর্মের দিয়ে করছেন। এবং জৈন টেক্সট গুলোতে কিন্তু মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট এবং বিনোদনের জায়গাটা কিন্তু খুব পরিষ্কার। সেখানেও কিন্তু বৌদ্ধ ধর্ম জাতক যেমন ফুল অফ ইনফরমেশন অফ এন্টারটেনমেন্ট এবং মিউজিক্যাল এন্টারটেনমেন্ট, আমি তো সবটাই স্বল্প পরিসরে বলতে পারবো না, একাধিক মানে এই নাচ গান প্রত্যেকটা জায়গায়, ওয়াইন ড্রিঙ্কিং থেকে শুরু করে প্রত্যেকটাই যেমন বিনোদনের একটা জায়গা, জৈনেও আমরা কম পাচ্ছি জৈন টেক্সটে। আর তুমি যেটা বলছো যে পুরো ভিজুয়ালসে যেটা পাচ্ছি মথুরাতে, তো জৈন ডোনেশন মারাত্মক, তো সেখানেও তো আছে অতি অবশ্যই। ম্যাম, সৌর্যর এই প্রশ্নটা ধরে আমি আর একটা মানে প্রশ্ন করতে চাই। জৈন ধর্মের কথা বলছি ম্যাম, শ্রমণিক যে ধর্মগুলো ছিল তাদের যারা ফাউন্ডার ছিল, তারা কি আমাদের এই মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট বা মিউজিক, এই বিনোদনকে নিয়ে খুব মানে ক্রিটিক্যাল ছিলেন, নাকি তারা
বলছি। হ্যাঁ, এই যে শ্রমণদের কথা বলছো তো, যারা বৌদ্ধ সংঘের, হ্যাঁ হ্যাঁ, তুমি যদি জাতকের কাহিনীগুলো যদি তুমি দেখো, এটা কিন্তু একটা সবসময় কাহিনীগুলো দুটো ধরনের, মানে সাধারণের জন্য একটা বলেছেন, আর যারা বৌদ্ধ ধর্মের উপাসক একদম সংঘের ব্যক্তিদের জন্য একরকম ভাবে বলেছেন। যেমন ওয়াইন ড্রিঙ্কিং এবং তার সাথে কিন্তু নৃত্য গীতের চর্চা। একটি জাতকের কাহিনীতে বলা আছে যে তারা একটা উৎসবের সময় সাধারণ মানুষের সাথে কিছু সংঘের ব্যক্তিরা গিয়ে মিশে গেছেন এবং একই সাথে মদ্যপান করেছেন এবং নাচ গানের মধ্যে হারিয়ে গেছেন। তাদের কিন্তু বুদ্ধ মারাত্মকভাবে ক্রিটিসাইজ করেছেন। কিন্তু গৌতম বুদ্ধ বা বৌদ্ধ ধর্মের যেটা ব্রাহ্মণ ধর্মের থেকে আলাদা, ওভারঅল বিনোদনের প্রতি অ্যাপ্রোচটা কিন্তু ওরকম নয়, কিন্তু সংঘের ব্যক্তিদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট নিষেধাজ্ঞা আমি পেয়েছি। ম্যাম, পরবর্তীকালে মানে অশোকের এই মিউজিক্যাল বিনোদন বা এই সাংগীতিক বিনোদনের ক্ষেত্রে উনি ক্রিটিক্যাল ছিলেন, এই বৌদ্ধ ধর্মের উনি সংঘের পেট্রোনাইজার ছিলেন বলেই কি ওখান থেকেই কি ইনফ্লুয়েন্স হয়ে তার মধ্যে আমরা এই মানে দেখো, অশোক তো একজন শুধু রাজা ছিলেন না, দক্ষ প্রশাসক ছিলেন। সেই জন্যই কিন্তু উনি সমাজকে প্রথমেই বাদ দিয়ে দিয়েছেন। উনি পশু বলি যেমন বাদ দিয়ে দিয়েছেন, তিনি প্রথমেই কিন্তু উনি সমাজকে বাদ দিয়ে দিয়েছেন। ভালো করে যদি এদিকটা ওনার নির্দেশগুলো পড়ো, সবসময় কিন্তু একটা প্রশাসনিক একটা ওনার উদ্দেশ্য থাকতো। হ্যাঁ, যে এইটা কেন, সমাজ তো আমার একটা বিনোদনের জায়গা, একটা অনেকদিন ধরে চলতো, সেখানে অনেক রকম মানুষের গ্যাদারিংস হতো, সেখানে কনস্পিরেসি হতো। মানে ওনার যে ব্যক্তি জীবনে উনি বিনোদনকে পছন্দ করতেন কিনা সেটার তো কোনো আভাস আমরা পাচ্ছি না, কিন্তু একটা সুষ্ঠুভাবে একটা রাষ্ট্র পরিচালনা করার জন্য বা ওনার জায়গাটাকে উনি সুসংহত রাখার জন্য উনি হয়তো এই কনস্পিরেসিটাকে মানে মানে ঠেকানোর জন্যই হয়তো উনি এই ধরনের বিনোদনের বা সমাজের ওয়েল অর্গানাইজড যেটা বিনোদন, ব্যক্তি বিনোদনের ওপর তো উনি কিছু বলছেন, কিন্তু ওয়েল অর্গানাইজড বিনোদনের ওপর উনি নিষেধাজ্ঞা জারি করছেন স্পষ্টভাবে। আচ্ছা ম্যাম, বারে বারে আমরা যে দেখি যে যে টেক্সট গুলো মূলত যে ধর্মশাস্ত্র, অর্থশাস্ত্র কিংবা পতঞ্জলির মহাভাষ্য, যেই মানে প্রেসক্রাইব মনুস্মৃতি, যে প্রেসক্রাইব যে টেক্সট, তার সঙ্গে আমরা যখন এই অভিলেখ মালাগুলো দেখতে যাই বা যে এগুলো দেখতে চাই, সিমিলারিটি খুব কম পাওয়া যায়। একটা সমাজের বৃহৎ প্রতিচ্ছবি পাওয়া যায়। সেক্ষেত্রে ধরে নেওয়া হয় এগুলো একটা নির্দেশিকা। আমরা সবটা তো মেনে চলতে পারি না, তো ফলে নির্দেশিকা। তো এক্ষেত্রেও ম্যাম, যে আপনি বলছেন যে দানলেখতে একজন অ্যাক্টরের ছেলে দান করছে, তো সেক্ষেত্রে কি এই প্রতিচ্ছবিটা আসছে না যে আমরা টেক্সচুয়াল রেফারেন্সে দেখছি তারা তাদের যে সামাজিক যে অর্থ বা তাদের যে স্টেটাস, সেটা অনেকটা নিচে, কিন্তু একটা মানুষের মানে টাকা পয়সা না থাকলে সে বা দান করতে যাবে কেন? এবং এটা অবশ্যই দেখার যে সে জৈন এতে দান করছে, অবশ্যই ব্রাহ্মণ্য কোনো ইয়েতে দান করছে না, বা সেরকম লেখা হয়তো পাওয়া যেতেও পারে, সেটা আপনি জানবেন। তো এই বিষয়ে আপনার কি বক্তব্য, এটা আমার জানা। দেখো, টেক্সট গুলোতে যেগুলো বলা হচ্ছে, আমরা তো যে ধরনের টেক্সট পাচ্ছি, আমাদের তো সোর্সের মধ্যে আমাদের সীমাবদ্ধ থাকতে হবে। যে ধরনের টেক্সট, যেমন বললামই তো, কৌটিল্যের অর্থশাস্ত্র, যাজ্ঞবল্ক্য স্মৃতি, মনুসংহিতা, সব জাতকের জায়গাটা একেবারেই এত ক্রিটিক্যাল নয় তাদের প্রতি, কিন্তু ব্রাহ্মণ্য যে ধরনের নর্মেটিভ উপদেশমূলক টেক্সট গুলোতে এদের জায়গাটা যথেষ্ট নিম্ন সূত্রে বাঁধা। এবার নিম্ন সূত্রে বাঁধা মানে যে তাদের সবসময় নিম্ন সূত্রে সবাই দেখবে তা কিন্তু নয়। মানে এটা কাম্য, যেটা কাম্য সেটা বলা হচ্ছে যে তোমরা, এবং অনেক ক্ষেত্রেই কিন্তু টেক্সট গুলোর সাথে কিন্তু একেবারে সাদৃশ্য থাকছে না। সেটা শুধু লেখমালা না, তুমি ভাস্কর্যে দেখো না, যারা ডোনেট করছে, যারা এত বড় বড় বুদ্ধিস্ট মনাস্টিক সাইটসে, কেন ভিজুয়াল রিপ্রেজেন্টেশনের মধ্যে এত প্রাত্যহিক জীবনের মধ্যে এন্টারটেনমেন্টের এই জায়গাটা আসবে যদি তার সমাজে ওই রকমই জায়গা থাকতো? মানে কোথাও গিয়ে মানুষের ওই যে ধর্ম অর্থ কামের চর্চা যাতে না হয় বেশি, সেটাকে কন্ট্রোল করার জন্যই এই টেক্সট গুলোতে একটা উপদেশ দেওয়া হচ্ছে, কিন্তু উপদেশ দেওয়া মানেই কিন্তু সেটা সমাজের প্রকৃত অবস্থানকে চিহ্নিত করে না, কোনো ক্ষেত্রেই না, শুধু এন্টারটেনমেন্টের ক্ষেত্রে না। এবার যদি তুমি ওয়াইন ড্রিঙ্কিং এর মতো বিনোদনের ক্ষেত্রে দেখো, জাতকেও কিন্তু ওয়াইন ড্রিঙ্কিং মারাত্মক ভাবে ক্রিটিসাইজড হয়েছে। এটা আমার এই বিষয়ে প্রসঙ্গ নয়, আমি
অন্য কোনো আলোচনা যদি কখনো পারি বলবো, সেখানে কিন্তু ওয়াইন ড্রিঙ্কিং ভীষণভাবে ভাস্কর্যে ফুটে উঠেছে নানান রকম। এবং উইমেনদের কি মনুসংহিতাতে তো বারবার করে মহিলাদের জন্য মদ্যপান এবং ব্রাহ্মণদের জন্য নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, কিন্তু তুমি যদি সাংঘোল তারপরে মথুরাতে তুমি দেখো উইমেন ওয়াইন ড্রিঙ্কিং এর ডেপিকশন তো অনেক, সোল উইমেনই সেদিকে আছে মথুরাতে বা সাংঘোল গন্ধারও আছে। তো সেই জন্য সবসময় যেগুলো বলা হতো তার সাথে মিলছে না। কিন্তু আমার এই সাংগীতিক বিনোদনের ক্ষেত্রে আমি বলবো বেশিরভাগটাই কিন্তু ভাস্কর্যের সাথে টেক্সটের কথা মিলে যাচ্ছে, বিশেষ করে ইনস্ট্রুমেন্টাল মিউজিকের ক্ষেত্রে। হ্যাঁ, ইনস্ট্রুমেন্টাল মিউজিকের যে ধরনের বড় একটা বিনার এত রকমের ধরন, এবং কোনগুলো বিনা কোনগুলো ড্রাম, শুধু শব্দ দেখে তো সেটা আমি বুঝতে পারবো না, তার ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স বা ডেপিকশনটা ঠিক কেমন হবে সেটা তো একমাত্র ভিজুয়ালসই বলে দিচ্ছে এটা কিভাবে বাজানো যেত। এবং ঠিক নাট্যশাস্ত্রে যে রকমের পাচ্ছে আমরা তো ভিজুয়ালসে সেগুলো পেয়ে যাচ্ছি। সুতরাং সাংগীতিক বিনোদনের জায়গাটা অন্যান্য বিনোদনের তুলনায়, যেহেতু এটা একটা আর্টিস্টিক একটা এলিমেন্ট ছিল, একটা প্রদর্শনযোগ্য শিল্পকলা ভিজুয়ালিস্টিক আর্ট হয়ে গেল, সেখানে একটা জায়গাটা যথেষ্ট সুদৃঢ় ছিল বলেই আমার মনে হয়। ম্যাম, সুচন্দ্রা ঘোষ ম্যাডাম আপনার ইয়েতে কমেন্ট করেছেন, ডিটেইলড এন্ড থরো প্রেজেন্টেশন, কনগ্রাচুলেশনস। আচ্ছা, আমি একটা প্রশ্ন নিয়ে নিচ্ছি, একটা প্রশ্ন এসেছে, আমাকে পড়ে দে। আমি পড়ছি। সমীরণ ধীবর জিজ্ঞেস করছে, ম্যাম বললেন নারীরা এই বিনোদনে অংশগ্রহণ করতে পারতেন না, কিন্তু এই ভাস্কর্যগুলিতে নারীরাই নৃত্য করছে, তা ফুটে উঠেছে। তাহলে এই নারীগুলো কি সমাজের নিম্ন স্তরের ছিলেন? হ্যাঁ, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। না, নারীরা বিনোদনে, শোনো, নারীরা হচ্ছে বিনোদনের মূল অংশ। হ্যাঁ, মানে বিনোদনের সমস্ত জায়গা থেকে নারীদেরকে বাদ দিলে হবে না, সে সমস্ত ক্ষেত্রেই নারীরা অবশ্যই বিনোদনে অংশগ্রহণ করছে। আমি বলতে চাইছি যে সাংগীতিক বিনোদন যেটা আস্তে আস্তে মঞ্চ বা প্রেক্ষাগৃহে গিয়ে দেখা হতো, সেখানে নারীদের গিয়ে একজন নারীর সাথে এবং একজন পুরুষের সাথে যাওয়ার ক্ষেত্রে কিন্তু নিষেধাজ্ঞা রয়েছে, সেটা বলেছি আমি। হ্যাঁ, নারীরা অবশ্যই অংশগ্রহণ করতো বিনোদনের প্রতিটা স্তরে। এবার তুমি বলতে পারো যে ধরনের ওয়াইন ড্রিঙ্কিং বলো, যে ধরনের মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট নিয়ে নারীদের ডেপিকশন আমরা ভাস্কর্যে পাচ্ছি, সেটা কি অভিজাত নারীদের পাচ্ছি? সেক্ষেত্রে অনেকেই বলেছেন, এটা আগেও অনেকে মদ্যপানের সূত্রে বা অন্য অনেক সূত্রে বলছেন যে এটা কোথাও গিয়ে যদি কামসূত্রে নাগরিক এবং গণিকাদের যে জীবনযাত্রা আমরা দেখতে পাই, একটা গণিকার জীবনযাত্রার যে ধরন, কারণ গণিকারা তো 64 কলায় পারদর্শী হতো এবং সেখানে তাদের তো নৃত্য গীতের চর্চা মধ্যে তাদের মানে মূল জায়গাটাই ছিল। সুতরাং হতে পারে নিম্ন স্তরে বলতে পারবো কিনা জানি না, তবে তারা হয়তো ঠিক কুলবধূ নয়। মানে আমাদের যে ধরনের দুটো পার্ট আমরা পাই, কুলবধূ যারা একদম স্ত্রী নারী মেয়ে, আর এক ধরনের হচ্ছে যারা উইমেন এন্টারটেইনার্স। এবং এন্টারটেইনার্সদের অবস্থানটাই যেহেতু খুব নিচে ছিল বা নিম্ন সূত্রে বাঁধা ছিল, আমি বলা হচ্ছে নিম্ন, তাই হয়তো এই নারীরাও খুব মানে খুব অভিজাত পরিবার থেকে আসছেন না। যাজ্ঞবল্ক্য সূত্রে একটা কথা বলা হয়েছে যে এই যে এন্টারটেইনার্সরা, তাদের ওয়াইফরা মূলত হতো গণিকা, মানে নর্তক গায়ক দেখা যাচ্ছে তাদের কিন্তু গণিকারাই হতো, বেশ্যারাই হতো তাদের স্ত্রী, এবং তারা কিন্তু একই সাথে পারফর্ম করত। এবং বলা হচ্ছে যে এরা যদি নর্তক গায়ক, এরা যদি কোনো সময় কোনো বিপদে পড়ে অর্থনৈতিক, তখন কিন্তু তাদের স্ত্রীরা দেহ ব্যবসার মাধ্যমে তাদেরকে সাপোর্ট করত। সুতরাং তাদের মানে কাউন্টার পার্টরা অনেক ক্ষেত্রেই গণিকা ছিলেন, এটা কিন্তু পরিষ্কার। এবং এই ক্ষেত্রে একটা কথা বলবো, রামায়ণে যখন সীতাকে ছেড়ে রাম বনবাসে যাচ্ছে, তখন কিন্তু সীতা যখন তাদেরকে অনুনয় বিনয় করছে যে আমি তোমার সাথে যাব, তখন যখন রাম সেটাকে রিফিউজ করছে, তখন সীতা কিন্তু বলছে তোমার সাথে আমি এত কম বয়স থেকে জীবন তোমার সাথে আছি জীবনে, তুমি কি নটদের মতো যারা তার স্ত্রীকে ছেড়ে চলে যায়। মানে এই নটদের চরিত্র নিয়ে কিন্তু একটা প্রশ্ন সীতা আবার তুলেছিলেন। আশা করছি আমি বোঝাতে পারলাম। পরবর্তী সুদীপা রায় ম্যাম কমেন্ট, wonderful and informative lecture and also well presented.
ধন্যবাদ ম্যাম। সমীরণ বলছে থ্যাংক ইউ, মানে ও যে প্রশ্নটা করেছিল বোধহয় ও তাহলে তার ঠিকঠাক পেয়েছে। উত্তর পেয়েছি। এরপর কোনো প্রশ্ন থাকলে সেটা আমরা নিয়ে নেব। আচ্ছা, আর কোনো তো প্রশ্ন আসেনি। প্রশ্ন সেইভাবে নেই, হ্যাঁ। যাই হোক ম্যাম, আপনার কথায় কিন্তু আমরা মানে মোটামুটি একটা নতুন, মানে আমরা তো এইসব নিয়ে কম চর্চা করেছি এখনো অবধি, আপনি মানে করছেন, আমরা অনেক কিছু জানতে পারলাম, মানে খুবই, হ্যাঁ সত্যি একটা খুব ইনফরমেটিভ আলোচনা হয়েছে। এবং যেহেতু আপনি প্রেজেন্টেশন দিয়ে আলোচনা করেছেন, ফলে যেটা আমরা শুনে যতটা না করতে পারি, জিনিসটা দেখলে আরো বেশি মাথায় বসে। তো সেক্ষেত্রে একটা মানে একটা ক্রোনোলজিক্যালি আলোচনা হয়েছে এবং একটা আমরা বুঝতে পেরেছি যে অ্যাকচুয়ালি ফ্যাক্টটা কি, মানে মূলত প্রাচীন ভারতের প্রেক্ষাপটে, ফলে আমরা ওই টাইমটাও ধরতে পেরেছি, আর কিভাবে তার বিবর্তন বা কিভাবে জিনিসটা আরো পরে পরে সমৃদ্ধ হচ্ছে, বিভিন্ন যে নাম, সেই নামগুলো বিভিন্ন টেক্সট কিভাবে তার ব্যাখ্যা দিচ্ছে এবং পরবর্তীকালে বিভিন্ন ঐতিহাসিক কিভাবে সেগুলোকে বিচার করছে, সেই সেই একটা দৃষ্টিভঙ্গি আমরা মোটামুটি আপনার একটা আলোচনায় এসছে। আমার মানে আমি তো খুবই উপকৃত হয়েছি এবং আশা করি আমাদের মতো ছাত্রছাত্রীরা যারা মূলত গান বাজনা নিয়ে চর্চা করে, ভালোবাসে, তারা যদি তাদের এই ইতিহাস জানতে চায়, তাদেরও একটা খুব ভালো হবে, একটা প্রাইমারি যে ইন্টারেস্ট গ্রো করে দেওয়া, সেইটা আপনি আজকের এই আলোচনায় করে দিলেন। তো ম্যামকে সত্যি অসংখ্য ধন্যবাদ সংলাপের পক্ষ থেকে। আগামী দিনে আপনাকে এই বিষয়ে আরো হয়তো কোনো আলোচনায় আমরা পাবো এবং অফলাইন কোনো আলোচনা সরাসরি শুনতে পাবো, সেই আবদার রাখি। হ্যাঁ, আমি একটু বলি যে এই গবেষণা আমি শুরু করেছি। এই গবেষণা, যে কোনো গবেষণারই তো শেষ নেই, আর এই বিষয়ে গবেষণা আমার এখনো অন্তিম পর্যায়ে গিয়ে পৌঁছায়নি, চলছে। আর আমি যেহেতু নিজে গান নাচের সাথে যুক্ত, এবং যখন গান নাচ কোনো টেক্সট পাই তখন সেটাকে সেই দৃষ্টিকোণ থেকে আমি হয়তো আমার ইন্টারেস্টটা পেয়েছি, এবং এই যে ইনস্ট্রুমেন্টাল মিউজিক বিষয়টা যে প্রাচীন ভারতে এত দৃঢ়ভাবে ছিল, সেটা আমাকে খুব নাড়িয়ে দিয়ে গেছে বলেই আমি আমার এই ভাবনাটা তোমাদের সাথে শেয়ার করলাম। এই নিয়ে গবেষণা চলছে, এই নিয়ে যদি ভালো কাজ করতে পারি অতি অবশ্যই তোমরা ডাকলে আমি আবার আসবো, যে কোনো জায়গায়। তোমরা আমার প্রত্যন্ত স্নেহের ছাত্র, এবং আমি তো বলি আমি কিছু কিছু জায়গায় পড়ানোর সুযোগ পেয়েছিলাম, তার মধ্যে সংস্কৃত কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সাথে আমার মানে সময়সীমাটা খুব অল্প হলেও তোমাদের সাথে যে বন্ডিংটা ছিল ক্লাসে, যেভাবে আমি পোস্ট মৌর্য পর্ব পড়াতাম, যেভাবে ইনস্ক্রিপশন তোমরা যেভাবে ইন্টারঅ্যাক্ট করতে, মানে এটা মনে রাখার মতো। যেন সৌর্য যখন আমাকে বলেছে আমি তখনই বলেছি না, তোমাদের সাথে ইন্টারাকশন হবে, এবং এই আমার মতো যারা নতুন স্কলার তাদের বক্তব্যকে তোমরা যেভাবে ফেসবুকের মাধ্যমে সকল মানুষের কাছে পৌঁছে দিচ্ছ, আমি তোমাদেরকে ছাত্র হিসেবে পেয়ে আমি নিজেকে গর্বিত। ঠিক আছে, ধন্যবাদ, শুভরাত্রি সকলকে। অসংখ্য ধন্যবাদ ম্যাম, শুভরাত্রি। আজকের মতো এখানেই আমরা আমাদের আলোচনা শেষ করছি, আর পরবর্তী আমরা আলোচনা নিয়ে আবার আসবো। সবাইকে থাকার জন্য অনুরোধ জানাই। ধন্যবাদ।